আসসালামু আলাইকুম। তাইলে কয়েন টসের ক্লাস, তাই না? প্রবাবিলিটির ক্লাস, ঠিক আছে? প্রবাবিলিটির ক্লাস। তো কি অবস্থা? একটা বড় ছুটির পরে তোমরা প্রায় অনেকদিন ছুটি পাইলা, ঠিক আছে? বড় ছুটির পরে আজকে আবার ক্লাস শুরু, ঠিক আছে? আজকে আবার ক্লাস শুরু। সো আজকে তোমাদের নিয়ে একটা এক্সপেরিমেন্ট করব, ইচ্ছা আছে, ঠিক আছে? এই জন্য আমি কয়েনও নিয়ে আসছি, ঠিক আছে? কয়েনও নিয়ে আসছি। সো তোমরা একটা কাজ করতে পারো, যারা ক্লাসে থাকবা তারাও হাতের কাছে একটা কয়েন রাখতে পারো, ঠিক আছে? আমরা এক্সপেরিমেন্ট করে দেখবো যে আসলে প্রবাবিলিটি কাজ করে কিনা, ঠিক আছে? প্রবাবিলিটি কাজ করে কিনা। আর এখানে যদি আমরা 4টা ক্লাস নিব ঠিক করছিলাম, তবে ভাইয়া চিন্তা করছি আরেকটা ক্লাস বাড়ায় নিব। নেক্সট ক্লাসে আসলে আমরা খালি অঙ্কই করব, ঠিক আছে? আমরা অঙ্কই করব, এটা আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে আসো আমরা দেরি না করে শুরু করে ফেলি। ওকে, একটা মিনিট টাইম দাও একটু, ঠিক আছে? আমরা অঙ্কই করব, আমরা দেরি না করে শুরু করে ফেলি। ওকে, তাহলে আজকে আমরা এই জিনিসগুলো দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? যে এখানে যেগুলো আছে সেগুলো ইনশাল্লাহ দেখবো। তাহলে প্রথমে আসি যে দুইটা অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার যোগসূত্র। আমরা গতদিন পড়ছিলাম যে ভাইয়া অবর্জনশীল ঘটনা কোনটা, ঠিক আছে? নন এক্সক্লুসিভ, যেগুলো মিউচুয়ালি এক্সক্লুসিভ। বর্জনশীল ঘটনা মানে এদের মধ্যে কোনো কমন ঘটনা নাই, মানে দুইটা বা তিনটা একই সাথে ঘটতে পারে না। এটা কখন? এটা হচ্ছে বর্জনশীল যখন ছিল। তাহলে ভাই অবর্জনশীল কখন? তার মানে দুইটা ঘটনা একসাথে ঘটতে পারে। এবং খেয়াল করে দেখো যে তাদের এই যে ঘটনা ঘটার যে ভেনচিত্র, এর মধ্যে কমন অংশ আছে, ঠিক আছে? কমন অংশ আছে। সো ওই দুইটা ভেনচিত্র আসলে ছেদ করবে। কি হবে বলতো? ছেদ করবে। তাইলে এটা আমরা যদিও গতদিন পড়ছিলাম, ঠিক আছে? যে এই ক্ষেত্রে, ঠিক আছে, এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি আসে? আগে আমরা কি ফর্মুলা পড়ছিলাম? হচ্ছে এই ফর্মুলা, যে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? বর্জনশীল ঘটনার ক্ষেত্রে যেটা হইতো, এই যে এই জিনিসটা, ঠিক আছে? বর্জনশীল ঘটনার ক্ষেত্রে ঠিক আছে, বর্জনশীল ঘটনার ক্ষেত্রে এন অফ এ ইন্টারসেকশন বি এটা থাকতো না, এটা আসতো হচ্ছে জিরো, ঠিক আছে? এটা আসতো হচ্ছে ভাইয়া জিরো। এটা হচ্ছে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে। আর কিন্তু অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে, যখন অবর্জনশীল হবে, মিউচুয়ালি নন এক্সক্লুসিভ হবে, তখন এটা একটা মান আছে। এখন খেয়াল করে দেখো, তাহলে আমার প্রবাবিলিটি কি হবে? এই সবগুলাকে আসলে কি দিয়ে ভাগ করব? সবগুলাকে টোটাল নাম্বার দিয়ে ভাগ করব। তাহলে টোটাল নাম্বার দিয়ে ভাগ করলে প্রত্যেকটা আসলে প্রবাবিলিটি হয়ে যাবে। তাহলে এখানে ফর্মুলা আসে হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? ইন্টারসেকশন বি। তাহলে এইটা হচ্ছে আমার ফর্মুলা, ঠিক আছে? অবর্জনশীলের ক্ষেত্রে এইটা হচ্ছে ফর্মুলা, খেয়াল করো, এটা হচ্ছে ফর্মুলা। আর বর্জনশীলের ক্ষেত্রে এটা জিরো, ঠিক আছে? বর্জনশীলের ক্ষেত্রে এটা জিরো, ঠিক আছে? বর্জনশীল হলে এটা ইকুয়াল টু জিরো। তখন শুধুমাত্র প্রথম দুইটা থাকবে, ঠিক আছে? বর্জনশীলের ক্ষেত্রে এটা হচ্ছে জিরো হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আমরা কিন্তু আসলে আমাদের জন্য অনেক পপুলার ফর্মুলা, ঠিক আছে? এটা আমাদের জন্য কিন্তু অনেক পপুলার ফর্মুলা, ঠিক আছে? আমরা এটা স্টার্ট দিয়ে রাখলাম, এটা একটু ছোট করি। আরে ছোট হয় না? ছোট হয় না, যাই হোক, সমস্যা নেই। দেখি কালার চেঞ্জ করা যায়? কালার এনিওয়ান? না, কালার চেঞ্জ করা যায় না, যাক সমস্যা নেই। তো এটা অনেক ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে? সো এটা আমরা কিন্তু অহরহ ইউজ করব, ঠিক আছে? এবং খেয়াল রাখবা, এটা আমরা আরেক জায়গায় ইউজ করব, যখন আমাদের কোশ্চেনে কথার মধ্যে অথবা আসবে, ঠিক আছে? যখন অথবা আসবে তখন আসলে হবে ইউনিয়ন, ঠিক আছে? ঠিক আছে? অথবা না, অ্যাকচুয়ালি, ঠিক আছে? অথবা না, একত্রে,
ঠিক আছে, একত্রে, ঠিক আছে, একত্রে ঘটবে এটা যদি বলে তাইলে ইউনিয়ন। ঠিক আছে, যদি অথবা বলে, ঠিক আছে, যদি অথবা বলে ডাইরেক্ট যোগ হয়ে যাবে। ঠিক আছে, ডাইরেক্ট যোগ হয়ে যাবে, এ অথবা বি ঘটবে, দুইটা যোগ হয়ে যাবে। আর যদি এবং বলে, ঠিক আছে, এবং বলে, ঠিক আছে, তাইলে probability of A into probability of B, ঠিক আছে, probability of A into probability of B, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, এই দুইটা, এই দুইটা, ঠিক আছে, অথবা হইলে এইটাও হইতে পারে, অথবা হইলে আসলে এইটাই হয়। ঠিক আছে, অথবা হইলে আসলে এইটাই হয় যখন অবর্জনশীল। ঠিক আছে, অবর্জনশীল। আর যখন বর্জনশীল হবে, ঠিক আছে, বর্জনশীল হবে, তখন আসলে এইটা হবে। ঠিক আছে, তখন আসলে এইটা হবে। সো এরা আসলে কি ইন্টারচেঞ্জেবলি হচ্ছে ইউজ করা যায়, ইন্টারচেঞ্জেবলি ইউজ করা যায়। এবং তুমি চিন্তা করতে পারো যে আসলে এইটাই আমি ইউজ করতেছি, ঠিক আছে, এইটাই ইউজ করতেছি। যখন বর্জনশীল তখন তো অটোমেটিক্যালি এইটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে, এই ইন্টারসেকশন বি এটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে। ঠিক আছে, জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা প্রমাণ করতে যাই। ঠিক আছে, পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু হচ্ছে এইটা। ঠিক আছে, ইকুয়াল টু এইটা। এখন এটা ভেন চিত্র থেকে আমরা প্রমাণ করছি আগে। ঠিক আছে, ভেন চিত্র থেকে আমরা প্রমাণ করছি। সো তার আগে আমরা কিছু ফর্মুলা, ঠিক আছে, কিছু ফর্মুলা ইউজ করে রাখি। যেমন যেমন খেয়াল করো যে এন অফ, ঠিক আছে, এন অফ যদি আমাকে এইটা দেয় এ ইউনিয়ন বি, তার সাথে ইন্টারসেকশন হচ্ছে সি। ঠিক আছে, যদি এরকম হয়, ঠিক আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি যদি এরকম হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এইটা লিখতে পারতাম। একটু মনে করে দেখো, এটা লিখতে পারতাম এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। আমরা ছোটবেলায় কিন্তু সেটের এরকম ফর্মুলা পড়ছি। ঠিক আছে, ছোটবেলায় এরকম কি পড়ছি, সেটের ফর্মুলা পড়ছি। ঠিক আছে, ছোটবেলায় এরকম সেটের ফর্মুলা পড়েছি। দাঁড়াও আমি দেখি, তোমাদের দেখানোর সুযোগ হইলে দেখাই। একটা মিনিট। দাঁড়াও একটা মিনিট। দেখি তোমাদের এটা দেখানো যায় কিনা। না, এটা পাওয়া যাচ্ছে না। যাই হোক, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। ভাই বলতেছে এটাই বিশ্বাস করো, ভাই বলতেছে এটাই বিশ্বাস করো। আরেকটা জিনিস, ঠিক আছে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি এরকম হয় এ ইন্টারসেকশন বি, ঠিক আছে, এর সাথে তুমি ইউনিয়ন করতেছো এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, এর সাথে তুমি ইউনিয়ন করতেছো এ ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাইলে তাইলে আচ্ছা, এটা মনে হয় ভুল লিখলাম। মানে প্রথমটা ঠিক আছে, পরেরটা মনে হয় ভুল লিখছি, মানে ভুল জিনিস। ধরো, হ্যাঁ, এখানে ইউনিয়ন হবে না, ইন্টারসেকশন হবে, তাই তো উপরেরটা চলে আসতেছে। যদি এরকম হয় এ ইন্টারসেকশন বি এর সাথে এ ইন্টারসেকশন সি এরও ইন্টারসেকশন নিচ্ছ,
তাহলে একসাথে ইন্টারসেকশন হবে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই দুইটা আমরা একটু মাথায় রাখি, ঠিক আছে? এই দুইটা মাথায় রাখি, এই প্রমাণের ক্ষেত্রে আমার হচ্ছে কাজে লাগবে, ঠিক আছে? এই প্রমাণের ক্ষেত্রে কাজে লাগবে। তাহলে এখন আমরা একটু আসি প্রবাবিলিটি অফ, ঠিক আছে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ঠিক আছে? তাহলে এইখানে যেই কাজটা করতে পারি দেখো, প্রথম দুইটাকে একটা ধরতে পারি আর লাস্টেরটাকে আরেকটা ধরতে পারি, প্রথম দুইটাকে একটা ধরতে পারি, লাস্টেরটাকে আরেকটা ধরতে পারি। তাইলে ফর্মুলা অনুযায়ী আমাদের কি ছিল? ফর্মুলা ছিল এইটা, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু ছিল প্রথমটা প্লাস দ্বিতীয়টা মাইনাস প্রথমটা ইন্টারসেকশন দ্বিতীয়টা, ঠিক আছে? প্রথমটা ইন্টারসেকশন দ্বিতীয়টা, এইটা ছিল। তাহলে এখন আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি আসে? তাহলে প্রথমটা দ্বিতীয়টা মাইনাস প্রথমটা ইন্টারসেকশন দ্বিতীয়টা। এখন এইখানে এটা অ্যাপ্লাই করা যাবে, দেখো এইখানের মধ্যে এটা অ্যাপ্লাই করা যাবে। তাহলে এটা অ্যাপ্লাই করলে এরকম দুই ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এরকম দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে কি আসে? আর প্রথমটা তো ডাইরেক্ট এই ফর্মুলায় পড়ে, তাহলে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? ইন্টারসেকশন বি প্লাস পি অফ সি মাইনাস খেয়াল করো এইখানে লেখা যায় এ ইন্টারসেকশন সি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এরকম লেখা যায়। তাহলে এইটার মধ্যে আবার এই উপরের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে, নিচের বড়টাই উপরের ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে। তাহলে কি আসে? পি অফ এ পি অফ বি পি অফ সি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, আর এটারে ভাঙি, তাহলে মাইনাস প্রথমটা মাইনাস দ্বিতীয়টা প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়েছে, কারণ কি সামনে একটা মাইনাস আছে, সো এই দুইটা মাইনাস হয়ে যাবে আর এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস। তাহলে এটা আসতেছে পি অফ এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি, ঠিক আছে? এইটা তাহলে দেখো যে উপরেরটার এটা একই, তাহলে এটার জায়গায় কি লেখা যাবে? ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। তাহলে ফাইনালি কি লেখা যায় দেখো, পি অফ এ প্লাস পি অফ বি পি অফ সি এ ইন্টারসেকশন বি, ও ওয়েট, ওকে একটু ভুল করলাম, বি আর সি থাকার কথা না একটা, এ ইউনিয়ন সি, ও এই যে ভুল করছি এইখানে, হ্যাঁ ভুল করছি এইখানে, এখানে এ আর বি ছিল তো, এই যে দেখো এইখানে ভুল করছি, তাই তো বলি মিলতেছে না। তাহলে এইটা হবে এ এর সাথে একবার আর বি এর সাথে একবার, তাই তো? এ এর সাথে একবার আর, তুমি ধরতে পারছো কমেন্টে? হ্যাঁ, এর সাথে একবার আর বি এর সাথে একবার, তাইলে এখানেও ভাইয়া ভুল করছি, এই যে এইটা, ঠিক আছে? এইটা তাহলে এর সাথে একবার সি আর বি এর সাথে একবার সি, ঠিক আছে? তাই তো বলি মিলতেছে না কেন? বি এর সাথে একবার সি, ঠিক আছে? বি এর সাথে একবার সি। তাইলে চেঞ্জ হচ্ছে কোথায়? চেঞ্জ হচ্ছে এই যে এইটা, এটা হবে বি এর সাথে সি, এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি। আর এখানে কি আসে? এখানেও সেম, এইখানেও বি ইন্টারসেকশন সি, ঠিক আছে? এই দুইটা মিলে পি অফ বি ইন্টারসেকশন সি এ ইন্টারসেকশন সি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? হয়ে গেল। তাহলে দেখছো, তাহলে এই প্রমাণটা হয়ে গেল, ঠিক আছে? এবং এই প্রমাণটা চাইলে আমরা ভেনচিত্র দিয়েও করতে পারতাম, ঠিক আছে? আমরা এই প্রমাণটা কিন্তু চাইলে কি করতে পারতাম? ভেনচিত্র দিয়েও করতে পারতাম। কিভাবে করতে পারতাম? আমাদের এই জন্য তিনটা লাগবে আর কি, তাই তো? তাহলে এরকম লাগবে আরেকটা, আর এদিকে লাগবে হচ্ছে আরেকটা, তাহলে তিনটা, ঠিক আছে? তিনটা। তাইলে আমি একটু নাম দিই, ঠিক আছে? আমি একটু নাম দিই, ধরো এ বি সি ডি ই এফ
জি, ঠিক আছে, এই কয়টা রিজিয়ন, 3 আর 3 6 আর 1 7টা রিজিয়ন, ঠিক আছে, 7টা রিজিয়ন। তাহলে এইটা হচ্ছে আমার বড় হাতের এ, এইটা হচ্ছে বড় হাতের বি, এটা হচ্ছে বড় হাতের সি, ঠিক আছে, বড় হাতের সি। তাহলে খেয়াল করো আমরা যেটা বের করতে চাই পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ঠিক আছে, জাস্ট নাম্বার দিয়ে বলি, ঠিক আছে, পি দিয়ে সেম আসবে, পি দিয়ে সেম আসবে। তাহলে এখানে আসে হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ প্লাস জি, ঠিক আছে, এইটা আসতেছে। এখন খেয়াল করো, এখন খেয়াল করো পি অফ এ কি বা এন অফ এ কি, ঠিক আছে, এন অফ এ এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে এ বি ডি ই, ঠিক আছে, এ বি ডি ই, এ বি ডি ই, ঠিক আছে, এ বি ডি ই। বি এর মধ্যে কি আছে দেখি, বি এর মধ্যে কি আছে, বি সি ই এফ, বি সি ই এফ, ঠিক আছে। আর সি এর মধ্যে কি আছে দেখো, সি এর মধ্যে কি আছে, সি এর মধ্যে আছে ডি ই এফ জি, ডি ই এফ জি, ডি ই এফ জি, ঠিক আছে, ডি ই এফ জি। তাহলে এই তিনটাই যদি আমি যোগ করি, দেখো এই তিনটাই যদি যোগ করি, বাদ দাও এই পাশে যোগ করি, ঠিক আছে, এই তিনটাই যদি যোগ করি তাহলে আমার এ বি সি ডি ই এফ জি, ঠিক আছে, সবগুলোই আসতেছে এ বি সি ডি ই এফ জি, সবগুলাই পাচ্ছি, কিন্তু এক্সট্রা কি আসতেছে দেখো, এক্সট্রা কি আসতেছে, এক্সট্রা আসতেছে হচ্ছে এই যে যেগুলো টিক দিছি, ঠিক আছে, এইটা বাদে আমার এক্সট্রা কি আসতেছে, এক্সট্রা আসতেছে হচ্ছে বিই ডিই এফ, ঠিক আছে, বি ই ডি এফ আর একটা এক্সট্রা ই আসতেছে, ঠিক আছে, একটা এক্সট্রা ই আসতেছে, এই পাঁচটা জিনিস এক্সট্রা আসতেছে। আমি দেখতেছি বিই ডিই ইএফ, ঠিক আছে, এই তিনটা, ঠিক আছে, এই তিনটা বিই ডিই ইএফ, এই তিনটা হচ্ছে কি দুইটা করে ইন্টারসেকশন, তাই না, এটা হচ্ছে দুইটা করে ইন্টারসেকশন। তাইলে এ ইন্টারসেকশন বি, বি ইন্টারসেকশন সি, এ ইন্টারসেকশন সি, তাহলে এই তিনটা কি আসে দেখো, এই তিনটা কি আসে, এ বি এর ইন্টারসেকশন হচ্ছে বিই, বিই, বি সি এর ইন্টারসেকশন হচ্ছে ইএফ, ইএফ, আর এ সি এর ইন্টারসেকশন হচ্ছে ডি, ডিই। তাহলে এই সবগুলো যদি যোগ করি তাহলে বি ই ডি এফ ই ই, তাহলে দেখো এইখানে যা এক্সট্রা আসছে এখানে সবগুলাই আছে, খালি এই একটা এক্সট্রা আছে, ঠিক আছে, এই একটা হচ্ছে এক্সট্রা আছে, এই একটা এক্সট্রা আছে। তাইলে এইটার থেকে যদি এইটা বাদ দেই তাইলে আমার একটা এই যে ই রয়ে যাবে, একটা ই রয়ে যাবে, মানে একটা ই মাইনাসে রয়ে যাবে, তাহলে ওইটা আবার অ্যাড করতে হবে, ওইটা হচ্ছে অ্যাড করে দিতে হবে। তাহলে ওইটা অ্যাড করার সিস্টেম হচ্ছে আমার এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, কারণ দেখো এই যে মাঝখানে একটা ই আছে, এটা হচ্ছে ই, ঠিক আছে। তাহলে এইখানে তুমি যদি এই পার্টের সাথে একটা এক্সট্রা অ্যাড করো, একটা অ্যাড করো, তাহলে একটা এক্সট্রা ই থাকতেছে, ঠিক আছে, এটা যদি এই তিনটার সাথে অ্যাড করে দাও তাইলে এই পুরাটা তো পাচ্ছি, এইটা এক্সট্রা পাচ্ছি, এটাও এক্সট্রা পাচ্ছি, এখন এই দুইটা মিলে এই দুইটা আর এই দুইটা সমান, তাইলে এই তিনটা আর এইটা এখান থেকে এটা বিয়োগ করলে আমার হচ্ছে পুরাটা সমান হবে, পুরাটা সমান হবে। তাহলে এইভাবে ছবি দিয়ে বোঝা যায়, এভাবে ছবি দিয়ে বোঝা যায়, আর এটা স্ট্রেট ফরওয়ার্ড, এটা স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এবার আসি এই অঙ্কটায়, দেখো আমাকে কি বলতেছে, বলতেছে পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু যদি 1/3 হয় আর পি অফ এ ইউনিয়ন বি যদি 5/6 হয়, পি অফ এ ইকুয়াল টু হাফ, পি অফ বি এর মান কত, খুবই সহজ, ঠিক আছে, খুবই সহজ। দেখো পি অফ, তোমাকে বলছে পি অফ এ এর মান হচ্ছে হাফ, তাই না, হাফ, পি অফ বি এটা জানি না, ঠিক আছে, এটা জানি না, আর কি জানি পি অফ এ ইন্টারসেকশন বি যেটা হচ্ছে 1/3, আরেকটা জিনিস বলে দিছে সেটা হচ্ছে ভাইয়া পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু বলে দিছে 5/6। এখন এটা তো ডাইরেক্ট ফর্মুলা আছে, কি ফর্মুলা, পি অফ এ পি অফ বি পি অফ এ ইন্টারসেকশন বি 5/6।
তাহলে বা মান বসাই দিই, পি অফ এ হচ্ছে ভাই হাফ, পি অফ বি তো জানি না, পি অফ বি জানি না, এইটা হচ্ছে 1/3 5/6। তাহলে কি আসে, তাহলে আসে পি অফ বি ইকুয়াল টু 5/6 মাইনাস হাফ প্লাস 1/3। তাহলে অ্যান্সার আসে হচ্ছে 5/6 মাইনাস হাফ প্লাস 1/3 2/3। পি অফ বি এর অ্যান্সার আসে 2/3। পি অফ বি এর অ্যান্সার আসে হচ্ছে 2/3। ঠিক আছে, পি অফ বি এর অ্যান্সার আসে হচ্ছে 2/3। আচ্ছা, এখন আসি সম্ভাবনার পূরক সূত্র। ঠিক আছে, সম্ভাবনার পূরক সূত্র, সম্ভাবনার পূরক সূত্র বলে যে কোনো ঘটনা, ঠিক আছে খেয়াল করো, সম্ভাবনার পূরক সূত্র বলে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, ঠিক আছে, ঘটার সম্ভাবনা, কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আর না ঘটার সম্ভাবনা, ঠিক আছে, কোনো ঘটনা না ঘটার সম্ভাবনা, ঠিক আছে, সম্ভাবনা, এই দুইটা মিলে 1 হবে। এই দুইটা মিলে কি হবে, 1 হবে। কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আর না ঘটার সম্ভাবনা মিলে হবে হচ্ছে 1। দ্যাট মিনস প্রবাবিলিটি অফ এ, এটা হচ্ছে ঘটার সম্ভাবনা, প্লাস প্রবাবিলিটি অফ এ সি, এর উপরে সি কমপ্লিমেন্টারি বা এ প্রাইমও দেয়, ঠিক আছে, এ প্রাইমও দেয়, কোনো সমস্যা নেই, এ সিও দেওয়া যায়, এ প্রাইমও দেওয়া যায়, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এই দুইটা যোগ করলে 1 হবে, এই দুইটা যোগ করলে 1 হবে। তার মানে ঘটার সম্ভাবনা যদি হয় হচ্ছে কত 0.2, না ঘটার সম্ভাবনা হচ্ছে 0.8, না ঘটার সম্ভাবনা হচ্ছে 0.8, তাই না? আমার কোনো ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ ঘটার সম্ভাবনা যদি 0.2 হয়, তাইলে না ঘটার সম্ভাবনা হবে হচ্ছে 1 মাইনাস 0.2, 1 মাইনাস 0.2, যেটা হচ্ছে 0.8, যেটা হচ্ছে 0.8। তাহলে এইটা হচ্ছে সম্ভাবনা পূরক সূত্র। ঠিক আছে, এটা আমরা সব জায়গায় কাজে লাগাইতে পারবো। ঠিক আছে, সব জায়গায় কাজে লাগাইতে পারবো। ওকে, সব জায়গায় আমরা কাজে লাগাইতে পারবো এটা। এখন আসি শর্তাধীন সম্ভাবনা। এই পার্টটা তোমাদের জন্য নতুন। ঠিক আছে, এই পার্টটা তোমাদের জন্য নতুন, এটা তোমরা আগে করো নাই। ঠিক আছে, এটা তোমরা আগে করো নাই। ঠিক আছে, শর্তাধীন সম্ভাবনা, সো এইটা আমরা নতুন দেখতেছি, এটা আমরা নতুন দেখতেছি। ঠিক আছে, তো জিনিসটা এরকম। ঠিক আছে, শর্তাধীন এটার মানে কি? এটার মানে হচ্ছে, খেয়াল করে দেখো, কোনো শর্তের অধীন, বাংলায় বাংলায় ভাঙলে কি আসে, শর্তের অধীন আসে। ঠিক আছে, বাংলায় আসে হচ্ছে শর্তের অধীন। আর সহজ হিসাবে, ঠিক আছে, সহজ হিসাবে কোনো একটা ঘটনা ঘটলে, ধরো প্রথম দুইটা ঘটনা আছে, ঠিক আছে, দুইটা ঘটনা আছে, একটা প্রথম ঘটনা, একটা দ্বিতীয় ঘটনা। এখন প্রথম ঘটনা যদি ঘটে যায়, তাইলে দ্বিতীয়টা সম্ভাবনা একরকম, আর প্রথমটা যদি না ঘটে, তাইলে দ্বিতীয়টা সম্ভাবনা হচ্ছে আরেক রকম। যদি এইরকম হয়, তাহলে খেয়াল করছো সেকেন্ডটার সম্ভাবনা প্রথমটার উপর নির্ভরশীল, তাই না? সেকেন্ডটার সম্ভাবনা প্রথমটার উপরে নির্ভরশীল হচ্ছে, তাহলে সেকেন্ডটার সম্ভাবনা আসলে শর্তাধীন সম্ভাবনা, সেকেন্ডটার সম্ভাবনা আসলে শর্তাধীন সম্ভাবনা। ঠিক আছে, শর্তাধীন সম্ভাবনা। তাহলে কি হচ্ছে, আমার দুইটা ঘটনা আছে, ঠিক আছে, এ আর হচ্ছে ধরলাম বি। ঠিক আছে, এ আর ধরলাম বি। তাহলে এর ক্ষেত্রে আমার দুই রকম আসতে পারে। ঠিক আছে, দুই রকম আসতে পারে। ঠিক আছে, এ ঘটলো আর সেকেন্ডটা হচ্ছে এ ঘটলো না। ঠিক আছে, এ ঘটলো না। তাহলে এ ঘটলে বি এর সম্ভাবনা ধরলাম, বি এর সম্ভাবনা ধরলাম 0.2। ঠিক আছে, এ না ঘটলে বি এর সম্ভাবনা ধরলাম 0.4। ঠিক আছে, বি এর সম্ভাবনা ধরলাম 0.4। এই যে এইটা, ঠিক আছে, এটাই আসতেছে আসলে শর্তাধীন সম্ভাবনা। এটাই হচ্ছে আমার শর্তাধীন সম্ভাবনা। ঠিক আছে, সম্ভাবনা। ঠিক আছে, শর্তাধীন সম্ভাবনা। তাইলে খেয়াল করে দেখছো আগে যেটা হইতো, ঠিক আছে, আগে যেটা হইতো যে একটা ঘটনা ঘটলে অন্যটার উপর কোনো ইফেক্ট নাই। ঠিক আছে, অন্যটার উপর কোনো ইফেক্ট নাই, বাট এইখানে ইফেক্ট আছে, এইখানে ইফেক্ট আছে। ঠিক আছে, সো এই জিনিসটাকে লেখে কিভাবে, খেয়াল করো, এই জিনিসটাকে লেখে কিভাবে, এই জিনিসটাকে লেখে হচ্ছে এইভাবে। খেয়াল করো, এই জিনিসটাকে লেখে হচ্ছে এইভাবে, যে পি অফ বি বাই এ। ঠিক আছে, পি অফ বি বাই এ, এইভাবে লেখে। পি অফ বি একটা দাগ দিয়ে তারপরে লেখে এ, এবং এটার মানে হচ্ছে এ ঘটলে, ঠিক আছে, এ ঘটলে
বি ঘটার সম্ভাবনা, বি ঘটার সম্ভাবনা, ঠিক আছে, সম্ভাবনা। এটা হচ্ছে এ ঘটলে বি ঘটার সম্ভাবনা। তাহলে ভাই এ না ঘটলে বি ঘটার সম্ভাবনা কি? ওই যে এ প্রাইম, তাই না? তাহলে পি অফ বি এ প্রাইম, এটার মানে হচ্ছে এ না ঘটলে, এ না ঘটলে বি ঘটার সম্ভাবনা, সম্ভাবনা, সম্ভাবনা। অথবা এটার আরেকভাবে বলা যায় এ প্রাইম ঘটলে, ঠিক আছে, এ প্রাইম ঘটলে বি ঘটার সম্ভাবনা, ঠিক আছে, ঘটার সম্ভাবনা, ঠিক আছে। তার মানে বি এর উপর নির্ভরশীল, ঠিক আছে। খেয়াল করে এখানে আমরা যে কনক্লুশনে আসতে পারি সেটা হচ্ছে বি এ এর উপর নির্ভরশীল, ঠিক আছে, এ এর উপর নির্ভরশীল, বি এর উপর নির্ভরশীল, ঠিক আছে, বি এর উপর নির্ভরশীল, এটা হচ্ছে বোঝাচ্ছে। এখন কিছু কমন ফর্মুলা আছে, ঠিক আছে, কিছু কমন সিস্টেম আছে যে সহজে হচ্ছে বের করা যায়। যেমন যদি এরকম হয় প্রবাবিলিটি অফ, ঠিক আছে, বি এ, তাহলে এইটাকে লেখা যায় পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ, ঠিক আছে, পি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ। সোজা কথা হচ্ছে যেটা ঘটে গেছে, ঠিক আছে, ওইটার সম্ভাবনা হবে নিচে, যেটা পরে আছে, যেটা নিচে আছে ওইটাই নিচে হবে, ঠিক আছে, ওইটাই নিচে হবে। এখন কথা হচ্ছে এটা কই থেকে আসছে, তাই না? ভেতর র্যান্ডমলি লিখে দিলাম, বাট এটা কই থেকে আসছে? এটা আসছে হচ্ছে যে খুবই সিম্পল ভাবে, ঠিক আছে, যদি স্বাধীন ঘটনা হয়, খেয়াল করো, যদি আমার স্বাধীন ঘটনা হয়, ঠিক আছে, যদি আমার স্বাধীন ঘটনা হয় সেক্ষেত্রে খেয়াল করবা যে দুইটা ঘটনা, দুইটা ঘটনা, ঠিক আছে, একত্রে ঘটার সম্ভাবনা, ঠিক আছে, দুইটা ঘটনা একসাথে একই সাথে ঘটবে, ঠিক আছে, দুইটা। আচ্ছা ভাই একটা জিনিস তাহলে ভুল করছি, দাঁড়াও, এখানে আসলে একত্রে হবে না, ঠিক আছে, একত্রের মিনিং আসলে আলাদা, ঠিক আছে, একত্রের মিনিং আসলে আলাদা, এখানে একত্রে হবে না, এটা আসলে ভাই এটা ভুল লিখছি, এটা অথবাই হবে, ঠিক আছে, এ অথবা বি ঘটার সম্ভাবনা, ঠিক আছে, এ অথবা বি ঘটার সম্ভাবনা, এটা হবে, ঠিক আছে। আচ্ছা, তো যেখানে ছিলাম যে স্বাধীন ঘটনা, ঠিক আছে, এ আর বি একত্রে ঘটার সম্ভাবনা, ঠিক আছে, একত্রে ঘটার সম্ভাবনা হচ্ছে এ আর বি একত্রে ঘটার সম্ভাবনা হচ্ছে তাদের আলাদা আলাদা ঘটার সম্ভাবনার গুণফল, ঠিক আছে, তারা তাদের আলাদা আলাদাভাবে ঘটনা ঘটার গুণফলের সমান। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে খুবই সিম্পল, ঠিক আছে, কারণ হচ্ছে খুবই সিম্পল। দেখো এ ঘটবে এবং বি ঘটবে, ঠিক আছে, এ ঘটবে এবং বি ঘটবে, ঘটবে, ঠিক আছে, এ ঘটবে এবং বি ঘটবে। তাহলে এবং মানে গুণ, আমরা জানি এবং মানে হচ্ছে গুণ, ওকে, এবং মানে হচ্ছে গুণ। কিন্তু যদি স্বাধীন না হয়, নির্ভরশীল হয়, ঠিক আছে, স্বাধীন না হয়ে যখন আমার কি হচ্ছে, নির্ভরশীল হচ্ছে, ঠিক আছে, নির্ভরশীল হচ্ছে, ঠিক আছে, নির্ভরশীল হচ্ছে, তাহলে নির্ভরশীলের ক্ষেত্রে একত্রে ঘটার সম্ভাবনা কি? নির্ভরশীলের ক্ষেত্রে একত্রে ঘটার সম্ভাবনা কি? তাহলে আমরা কথায় চিন্তা করি, ঠিক আছে, কথায় চিন্তা করি, তাহলে কথায় কি আসে? কথায় আসে এ ঘটবে এবং এ ঘটলে বি ঘটছে, এ ঘটলে বি ঘটছে, তাই না? এ ঘটলে বি ঘটছে, কারণ কি বি তো নির্ভরশীল, তাই না? বি নির্ভরশীল, তাই তো, বি নির্ভরশীল। তাহলে এ ঘটবে এবং এ ঘটলে বি ঘটতেছে, শুধু বি তো ঘটতেছে না, তাই না? এ কারণ কি বি যেহেতু নির্ভরশীল, তাহলে এ যদি ঘটে যায়, এ যদি হয়ে যায়, এ যদি হয়ে যায় তাহলে কিন্তু বি এর প্রবাবিলিটি চেঞ্জ হয়ে যাবে, বি এর প্রবাবিলিটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তাইলে এখানে কি আসে দেখো, পি অফ এ তার আগের মতোই থাকতেছে, বাট আগে এইবার পি অফ বি ডাইরেক্ট গুণ হচ্ছে না, কারণ এ ঘটলে বি ঘটার সম্ভাবনা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এ ঘটলে বি ঘটার সম্ভাবনা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো এইখান থেকে, ঠিক আছে, এইখান থেকে, এই ফর্মুলা থেকে আমরা কিন্তু এখন এইটায় আসতে পারি, ঠিক আছে, আমরা কিন্তু এখন এটা আসতে পারি, ঠিক আছে, এই ফর্মুলা থেকে এখানে আসতে পারি, ঠিক আছে, এখানে আসতে পারি। তাহলে খেয়াল করছো যে যে কোনো ঘটনা, শর্তাধীন ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে তারা একসাথে ঘটার সম্ভাবনা
উপরেরটা আসলে কি বলতো, উপরেরটা আসলে একসাথে ঘটার সম্ভাবনা, ঠিক আছে, এটা নেই, এটা হচ্ছে একত্রে ঘটার সম্ভাবনা, একত্রে ঘটার সম্ভাবনা। আর যেটা ঘটে গেছে, ঠিক আছে, যেটা ঘটে গেছে সেটা ঘটার সম্ভাবনা, যেটা হয়ে গেছে সেটা হওয়ার সম্ভাবনা আর কি, ঠিক আছে, সেটা হওয়ার সম্ভাবনা, যেটা হয়ে গেছে সেটা হওয়ার সম্ভাবনা। ওকে, তাহলে এখান থেকে কিন্তু আরো কিছু বলা যায়, ঠিক আছে, আরো কিছু বলা যায়, যেমন পি অফ ধরো এবার বি ঘটলে এ ঘটার সম্ভাবনা আমি বের করতে চাচ্ছি, বি ঘটলে এ ঘটার সম্ভাবনা বের করতে চাচ্ছি, ঠিক আছে, বি ঘটলে এ ঘটার সম্ভাবনা বের করতে চাচ্ছি, তাহলে সিম্পলি পি অফ একসাথে ঘটার সম্ভাবনা আর ডিভাইডেড বাই বি ঘটার সম্ভাবনা। তাহলে এইখান থেকে কিন্তু আরেকটা জিনিস পাই, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু probability of A বার B probability of B। তাহলে ঘটনা হচ্ছে যেইটা ঘটে যাবে অন্যটাই শর্তাধীন বসবে, খেয়াল করো, যেইটা ঘটে যাবে অন্যটাই হচ্ছে শর্তাধীন বসবে, তাই না, যেখানে দেখো A যদি ঘটে যায় তাহলে B শর্তাধীন হবে, B যদি ঘটে যায় তাহলে A কি হবে, শর্তাধীন হবে, ঠিক আছে, B যদি ঘটে যায় তাহলে A শর্তাধীন হবে, আর A ঘটে গেলে B শর্তাধীন হবে, ঠিক আছে, A ঘটে গেলে B শর্তাধীন হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আই হোপ আমরা পারবো, ঠিক আছে, আই হোপ আমরা এই কনসেপ্টটা পারবো, শর্তাধীন সম্ভাবনা, এবং এই কথাটাই পরে বলা আছে, দেখো দুইটি নির্ভরশীল বা অধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের যে কোনো একটির শর্তহীন সম্ভাবনা এবং অপরটির শর্তাধীন সম্ভাবনার গুণফলের সমান। তাহলে ওইটাই আমরা করছি, ঠিক আছে, খেয়াল করো, ওইটাই আমরা করছি। আমাদের কি বলছে, দুইটা নির্ভরশীল ঘটনা একসাথে ঘটার সম্ভাবনা, দ্যাট মিনস এ ইন্টারসেকশন বি, কি বলছে, যে কোনো একটার শর্তহীন সম্ভাবনা। তাহলে ধরো এর শর্তহীন নিলাম, ঠিক আছে, এর শর্তহীন নিলাম, অথবা বি এর শর্তহীন নিলাম, ঠিক আছে, শর্তহীন, এটা হচ্ছে শর্তহীন। তাহলে অন্যটা কি হবে, অন্যটা হবে শর্তাধীন হবে, শর্তাধীন মানে কি, বাদ দিয়ে থাকবে, বাদ দিয়ে থাকবে, তাহলে এ শর্তহীন, তাহলে শর্তাধীন থাকবে হচ্ছে বি, আবার এখানে বি শর্তহীন, তাইলে শর্তাধীন থাকবে হচ্ছে এ, ঠিক আছে, এবং এই দুইটাই আমরা এই যে আগে লিখছি, এখানে একটা এখানে একটা, এই দুইটাই আমরা আগে লিখছি, ঠিক আছে, এই দুইটাই আমরা আগে লিখছি, ঠিক আছে, এই দুইটাই আমরা আগে লিখছি। তাহলে এখন দুইটা অনির্ভরশীল, ঠিক আছে, অনির্ভরশীল বা স্বাধীন ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা এদের আলাদা আলাদা ঘটার সম্ভাবনা সমান, ঠিক আছে, তার মানে পি অফ এ ইন্টারসেকশন বি যদি স্বাধীন হয় তাহলে এবং, তাই না, এও ঘটবে এবং বিও ঘটবে, ঠিক আছে, এও ঘটবে এবং বিও ঘটবে। তাহলে এই ক্ষেত্রে আমি একটা ইন্টারেস্টিং হচ্ছে ইনফরমেশন পাই, ঠিক আছে, এই ক্ষেত্রে আমি একটা ইন্টারেস্টিং ইনফরমেশন পাই, সেটা কি, সেটা হচ্ছে স্বাধীন ঘটনার ক্ষেত্রে, ঠিক আছে, স্বাধীন ঘটনার ক্ষেত্রে কোনো ঘটনা যদি স্বাধীন হয় সেক্ষেত্রে তার শর্তাধীন সম্ভাবনা এমনি নরমাল সম্ভাবনা সমান, শর্তাধীন সম্ভাবনা নরমাল সম্ভাবনা সমান, ঠিক আছে, শর্তাধীন সম্ভাবনা নরমাল সম্ভাবনা সমান, ঠিক আছে, কারণ এ ঘটলেও বি এর মান যা থাকবে, এ না ঘটলেও বি এর মান তাই থাকবে, ঠিক আছে, তাই থাকবে। সো সেক্ষেত্রে স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমার এই দুইটা জিনিস পাওয়া যায়, স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা এই দুইটা জিনিস পাবো, ঠিক আছে, স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা এই দুইটা জিনিস পাবো। তাহলে এগুলো কিন্তু ইন্টারেস্টিং কনসেপ্ট, ঠিক আছে, এগুলো কিন্তু ইন্টারেস্টিং কনসেপ্ট। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা আসি, ঠিক আছে, এখন আমরা আসি, আমাদেরকে বলতেছে যে পি অফ এ, খেয়াল করো, আমাদেরকে বলতেছে যে পি অফ এ probability of A equal to 0.6, probability of B আমি জানি না, ঠিক আছে, probability of B আমি জানি না, আমি জানি হচ্ছে probability of A intersection B, এটা হচ্ছে 0.48, 0.48 বলে দিছে B স্বাধীন, A ও B স্বাধীন, ঠিক আছে, এরা হচ্ছে স্বাধীন ঘটনা, কইগুলো, হ্যাঁ, এরা হচ্ছে, হ্যাঁ, এরা হচ্ছে স্বাধীন। তাহলে ভাই স্বাধীন হইলে ফর্মুলাটা কি হবে, স্বাধীন হইলে ফর্মুলা হবে সিম্পলি গুণফল পি অফ এ ইন্টু পি অফ বি।
তাহলে 0.48, পি অফ এ কত 0.6, 0.6 ইন্টু পি অফ বি 0.48, তাহলে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু কত আসে 6 8 48, তার মানে 0.8, এটা হচ্ছে আনসার। প্রবাবিলিটি অফ বি আসবে হচ্ছে 0.8, প্রবাবিলিটি অফ বি আসবে 0.8, ঠিক আছে। তো স্বাধীন না হইলে তখন আমাদের শর্তাধীনটা বের করতে হইতো, ঠিক আছে, তখন আমাদের শর্তাধীন বের করতে হইতো। ওকে, তাইলে পি অফ এ বলে দিছে হচ্ছে ভাই হাফ, পি অফ বি কত বলে দিছে 1/5, ঠিক আছে, পি অফ বি বলে দিছে 1/5। আচ্ছা, আমাকে বলে দিছে পি অফ বি বার এ বা বি বাই এ, বাই দিয়েও লেখা যায়, কোনো সমস্যা নেই। এটা বলে দিছে 3/8, ঠিক আছে, এটা বলে দিছে 3/8। তাহলে আমাদেরকে বের করতে বলছে এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন বি, আর পি অফ এ বার বি হচ্ছে কত, ঠিক আছে, এ বার বি হচ্ছে কত, ঠিক আছে, পাই। তাইলে আমরা প্রথমে যে জিনিসটা পাই, ঠিক আছে, সেটা হচ্ছে ভাইয়া পি অফ এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু পি অফ এ ইন্টু পি অফ বি ঘটে গেলে এ ঘটার সম্ভাবনা, ঠিক আছে, বি ঘটে গেলে এ ঘটার সম্ভাবনা। তাহলে সেটা কি আসে দেখো তো, পি অফ এ হচ্ছে ভাই হাফ, আর এটা আসে হচ্ছে 3/8, তাইলে আসে 3/16, 3/16, ঠিক আছে, একটা পাইলাম, ঠিক আছে, একটা পাইলাম। এবার এ ইউনিয়ন বি, ঠিক আছে, এটা সহজ, এ ইউনিয়ন বি, তাহলে পি অফ বি মাইনাস এ ইন্টারসেকশন বি, তাহলে ইকুয়াল টু কত আসে, এ কত হাফ 1/5, 3/16, তাহলে কত আসে দেখি, হাফ 1/5, 3/16, 41/80, 41/80, ঠিক আছে, 41/80। লাস্ট ওয়ান, পি অফ এ বাই বি কত, পি অফ এ বার বি এইটা কত, ঠিক আছে, এটা খুবই সিম্পল, এ ইন্টারসেকশন বি, নিচে হচ্ছে পি অফ বি, পি অফ বি। তাহলে এ ইন্টারসেকশন বি কত ছিল 3/16, বি কত ভাইয়া 1/5, তাইলে 15/16, 15/16, এই তিনটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখছো খুবই সিম্পল, জাস্ট ফর্মুলাতে বসাই দিলেই হয়ে যাচ্ছে, তাই না, খুবই সিম্পল, ফর্মুলাতে বসাই দিলেই হয়ে যাচ্ছে, ফর্মুলাতে বসাই দিলেই হয়ে যাচ্ছে। এখন আমাদের একটা লেসন, ঠিক আছে, আমাদের একটা লেসনে আসি। দেখো তাহলে লেসনে কি বলছে, যে দেখো গ্রেট আইডিয়া, পারফেক্ট প্ল্যান, সুপার স্কিল সবকিছু হচ্ছে 0, বাট তুমি যদি কাজ শুরু না করো তাইলে কিন্তু আর সংখ্যার মান, যতই গ্রেট আইডিয়া থাকুক, যতই পারফেক্ট প্ল্যান থাকুক, যতই সুপার স্কিল থাকুক, তুমি কাজ শুরু করো নাই, দেখো কাজ ছাড়া বাকিগুলা 0, কোনো ভ্যালু নাই। যখনই তুমি কাজ শুরু করবা তখনই গ্রেট আইডিয়া তোমার আউটপুটটাকে 10 বানাই দিবে, একের থেকে পারফেক্ট প্ল্যান আউটপুটটাকে 100 বানাই দিবে, সুপার স্কিল যদি থাকে তাহলে আউটপুটটাকে 1000 বানাই দিবে। কিন্তু শুরু করতে হবে, কাজ শুরু করতে হবে, ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের লেসন, এইটা হচ্ছে আমাদের জরুরি লেসন, ঠিক আছে। সো ওই যে আইডিয়া নিয়ে বসে থাকা যাবে না, পারফেক্ট প্ল্যান, হ্যাঁ আমি একটা ভালো রিভিশনের প্ল্যান বানাইছি, বাট শুরু করতে হবে, কাজ শুরু করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন একটু দেখি এই অঙ্কটা। তাহলে এই অঙ্কটা আমাদেরকে কি বলছে দেখো তো, বলছে তুলি আর পলির এককভাবে একটি অঙ্ক সমাধান করতে পারার সম্ভাবনা, এককভাবে একটি অঙ্ক সমাধান করতে পারার সম্ভাবনা 1/3 এবং 1/4, পলি ও তুলি একত্রে অঙ্কটি সমাধান করার সম্ভাবনা নির্ণয় করো, ঠিক আছে, একসাথে ট্রাই করবে, ঠিক আছে, একসাথে ট্রাই করবে। তাহলে আমাদেরকে কি দিয়ে দিছে, পলি হচ্ছে ভাইয়া 1/3, আর প্রবাবিলিটি অফ তুলি অঙ্কটা করবে, এটা সম্ভাবনা হচ্ছে 1/4। বের করতে বলছে প্রবাবিলিটি অফ পলি এবং তুলি একসাথে অঙ্কটা করবে, ঠিক আছে, একত্রে অঙ্কটা করবে, একত্রে ট্রাই করবে, ঠিক আছে, একত্রে ট্রাই করবে, এটা।
তো দেখো এটা তো স্বাধীন ঘটনা, ঠিক আছে? তুলি পারলে পলি পারবে না, বা পলি সম্ভাবনা চেঞ্জ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। যদিও তোমরা পরীক্ষা হলে এরকম করো, ঠিক আছে? পরীক্ষা হলে তোমার পাশের ফ্রেন্ড পারলে তোমার পারার সম্ভাবনা হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে? বাট এইখানে স্বাধীন, ঠিক আছে? এখানে হচ্ছে স্বাধীন ঘটনা। তাহলে এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে সিম্পল, জাস্ট গুণ হবে। পলি ঘটার সম্ভাবনা, তুলির হচ্ছে অঙ্কটা পারার সম্ভাবনা। তাহলে আসবে ভাই 1/3, 1/4, 1/12, ঠিক আছে? এটা হচ্ছে আনসার। তাহলে একত্রে যদি ট্রাই করে, তাহলে তারা যদি একত্রে ট্রাই করে, তাহলে অঙ্কটা সমাধান করতে পারার সম্ভাবনা হবে হচ্ছে 1/12, ঠিক আছে? 1/12। আচ্ছা, একজন ছাত্র ভর্তি পরীক্ষায় 4টি বিষয় ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ অংশ নেয়। তার পাশের সম্ভাবনা ম্যাথে হচ্ছে 4/5, ফিজিক্সে হচ্ছে 3/4, কেমিস্ট্রিতে হচ্ছে 5/6, আর ইংলিশে হচ্ছে 2/3, ঠিক আছে? 2/3। যোগ্যতা অর্জনের জন্য তাকে অবশ্যই ম্যাথে এবং ন্যূনতম যে কোনো 2টি বিষয়ে পাশ করতে হবে। ভর্তি পরীক্ষায় তার যোগ্যতা অর্জনের সম্ভাবনা কত? ঠিক আছে, বুয়েটে আসছিল এই অঙ্কটা, ঠিক আছে? তাহলে একটু চিন্তা করো, ঠিক আছে? একটু চিন্তা করো আসলে কি করতে হবে, পাশ করতে হবে, ঠিক আছে? খেয়াল করো কি করতে হবে আমার। আগে আমি একটু লিখে নিই, ঠিক আছে? আগে একটু কি কি দেয়া আছে সেটা হচ্ছে লিখে নিই। তাইলে ম্যাথে পাশ করার সম্ভাবনা 4/5, ঠিক আছে? ফিজিক্সে পাশ করার সম্ভাবনা 3/4, কেমিস্ট্রিতে পাশ করার সম্ভাবনা 5/6, ঠিক আছে? আর ইংলিশে পাশ করার সম্ভাবনা 2/3, ঠিক আছে? 2/3। এই চারটা আমরা খেয়াল রাখলাম। এখন আমাদেরকে পাশ করতে হবে, খেয়াল করো, আমাদেরকে কি করতে হবে? পাশ করতে হবে। তাহলে পাশ কিভাবে করতে পারবে সেটা আগে আমরা একটু চিন্তা করি, ঠিক আছে? পাশ আমরা কিভাবে করতে পারি চিন্তা করি। শর্ত হচ্ছে সবসময় ম্যাথে পাশ করতে হবে, ঠিক আছে? শর্ত হচ্ছে সবসময় ম্যাথে পাশ করতে হবে, ঠিক আছে? ম্যাথে পাশ করতে হবে। তাইলে আমি এখানে একটু লিখি, দেখো এখানে হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ঠিক আছে? তাহলে কয়টা কেস হইতে পারে সেটা আমরা একটু চিন্তা করি। কয়টা কেস হইতে পারে সেটা আমরা একটু চিন্তা করি। ঠিক আছে, কয়টা কেস হইতে পারে টেবিল করছি তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম কেস, ঠিক আছে? খেয়াল করো প্রথম কেস, ঠিক আছে? কেস নাম্বার 1, ম্যাথে সব সময় পাস করতে হবে, এটার কোনো অল্টারনেট নেই, ঠিক আছে? ম্যাথে সব সময় পাস করতে হবে, এটার কোনো অল্টারনেট নেই, ঠিক আছে? অল্টারনেট নেই। বাট বলছে যে বাকি তিনটার মধ্যে ন্যূনতম 2টায় পাস করতে হবে, বাকি তিনটার মধ্যে ন্যূনতম 2টায় পাস করতে হবে। তাইলে ন্যূনতম 2টায় পাস করা, ঠিক আছে? ন্যূনতম 2টায় পাস করা, তার মানে ধরো ফিজিক্স আর কেমিস্ট্রিতে পাস করছে, তাহলে ইংলিশে ফেল, ইংলিশে ফেল। তারপরে ফিজিক্সে পাস করছে, ইংলিশে পাস করছে, তাইলে ভাই কেমিস্ট্রিতে ফেল। আবার ফিজিক্সে ফেল করছে, ফিজিক্সে ফেল করছে, কেমিস্ট্রিতে পাস, ইংলিশে পাস, কেমিস্ট্রিতে পাস, ইংলিশে পাস। তাহলে দেখো ন্যূনতম 2টা করে সে বিষয় পাস করছে, ম্যাথ বাদে সে ন্যূনতম 2টা করে বিষয় পাস করছে। আরেকভাবে কিন্তু হইতে পারে, যেমন ও সবগুলাতেই পাস করছে, ও সবগুলাতে পাস করছে, সমস্যা কি? এটা তো বলে নাই, বলছে যে ন্যূনতম 2টায় পাস করতে হবে। 3টায় পাস করলে অনেক ভালো, 3টায় পাস করলে অনেক ভালো, ঠিক আছে? 3টায় পাস করলে অনেক ভালো। তাইলে মেইনলি এই 4টা কেস হইতে পারে, ঠিক আছে? এই 4টা কেস হইতে পারে। এবং খেয়াল করছে এই 4টা কেস কিন্তু অথবা আকারে আছে, যে হয় প্রথম কেস, বা দ্বিতীয় কেস, বা তৃতীয় কেস, বা চতুর্থ কেস। তাহলে অথবাগুলা কি হয়? যোগ হয়, অথবাগুলা যোগ হয়। আর প্রত্যেকটা কেসে কি আছে? প্রত্যেকটা কেসে কি আছে দেখো। প্রথম কেসে কি আছে? প্রথম কেসে আছে ম্যাথে পাস এবং ফিজিক্সে পাস এবং কেমিস্ট্রিতে পাস এবং ইংলিশে ফেল। তাহলে এই প্রত্যেক কেসের সম্ভাবনাগুলো হবে হচ্ছে গুণ, প্রত্যেক কেসের সম্ভাবনাগুলো হবে হচ্ছে গুণ, আর আলাদা আলাদা কেসের সম্ভাবনাগুলো হবে হচ্ছে যোগ। আলাদা আলাদা কেসের সম্ভাবনাগুলো কি হবে? যোগ হবে। তাইলে আমি যদি সম্ভাবনাগুলো একটু লিখি, সম্ভাবনাগুলো একটু লিখি, তাহলে ম্যাথে পাস করার সম্ভাবনা হচ্ছে ভাইয়া 4/5, এটার কোনো চেঞ্জ নেই, এটা প্রত্যেকটাতেই 4/5, 4/5। পাশের সম্ভাবনাগুলো আমরা একটু লিখে ফেলি, ঠিক আছে? যেমন ফিজিক্সে পাস হবে
3/4, ফিজিক্সে পাস হচ্ছে 3/4, ফিজিক্সে পাস হচ্ছে 3/4। তাহলে পাস না করার সম্ভাবনা কত? একের থেকে বাদ যাবে, তাহলে 1 - 3/4, যেটা আসে হচ্ছে 1/4, আসে হচ্ছে 1/4। আচ্ছা, কেমিস্ট্রি, ঠিক আছে, কেমিস্ট্রিতে আসি। কেমিস্ট্রিতে পাস করার সম্ভাবনা হচ্ছে 5/6, তাহলে ভাই 5/6, 5/6, 5/6, তাহলে ভাই পাস না করার সম্ভাবনা কি? একের থেকে বিয়োগ হবে 1/6 হয়ে যাবে, একের থেকে বিয়োগ হয়ে 1/6 হয়ে যাবে। ইংলিশের ক্ষেত্রে, ইংলিশে পাস করার সম্ভাবনা হচ্ছে 2/3, তাইলে 2/3, 2/3, 2/3, আর একের থেকে বিয়োগ করলে পাস না করার সম্ভাবনা পাবো। তাইলে টোটাল এই কেসের সম্ভাবনা কি হচ্ছে? টোটাল এই কেসের সম্ভাবনা আসতেছে, এই সবগুলা যদি গুণ করি, ঠিক আছে, এই সবগুলা যদি গুণ করি, তাহলে ক্যালকুলেটরে গুণ করি, 4/5, 3/4, 5/6, 1/3, তাহলে আসে হচ্ছে 1/6। এখানে আসে হচ্ছে ভাই টোটাল সম্ভাবনা হচ্ছে 1/6। তাহলে পরেরটার ক্ষেত্রে কি আসে? 4/5, 3/4, আরে ভুল করলাম নাকি? 4/5, 3/4, 5/6, 1/3, 1/6, হ্যাঁ ঠিক আছে প্রথমটা। তাহলে 4/5, 3/4, 1/6, 2/3, তাহলে আসে হচ্ছে 1/15, 1/15, নিচেরটা 4/5, 1/4, 5/6, 2/3, 1/9, 1/9, 4/5, 3/4, 5/6, 2/3, 1/3, 1/3। তাহলে এই সবগুলা যোগ করব, ঠিক আছে, এরা অথবা আকারে আছে, ঠিক আছে, অথবা আকারে আছে, আর এরা প্রত্যেকটা কি আকারে আছে? এরা প্রত্যেকটা আছে হচ্ছে এবং আকারে, ঠিক আছে, এরা প্রত্যেকটা আছে হচ্ছে এবং আকারে। তাহলে এই অথবাগুলো যোগ হবে 1/6, 1/15, তাহলে এখানে গুণ হচ্ছে, তাই তো? এরা হবে হচ্ছে যোগ। ওয়ান বাই সিক্স বাই 15, 1/9, 1/3, 61/90, 61/90, এইটা হচ্ছে তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা, ঠিক আছে, এইটা হচ্ছে তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা, ঠিক আছে, এইটা হচ্ছে তার পরীক্ষায় পাশ করার সম্ভাবনা, ঠিক আছে। তাহলে দেখছো আমরা কিন্তু একটু টেকনিক্যালি চিন্তা করছি, তারপর আমরা পারছি এই জিনিসটা। ওকে, আচ্ছা, এবার আসি। একটা কলেজে একাদশ শ্রেণীর 100 জন ছাত্রের মধ্যে 30 জন ফুটবল খেলে, 40 জন ক্রিকেট এবং 20 জন ফুটবল ও ক্রিকেট দুইটাই খেলে। ওকে ফাইন। একজনকে দৈবভাবে নির্বাচন করা হলো, যদি ছেলেটা ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত? ঠিক আছে, খুবই সহজ, দেখো। তাইলে তাইলে খেয়াল করো, খেয়াল করো, টোটাল আছে হচ্ছে 100 জন, ঠিক আছে, টোটাল আছে হচ্ছে 100 জন। তাইলে ফুটবল খেলে কতজন? ফুটবল খেলার সম্ভাবনা কত? ফুটবল খেলার সম্ভাবনা কত, তাই না? ফুটবল খেলার সম্ভাবনা হচ্ছে, আচ্ছা ভেন চিত্রটা আঁকি, তাইলে খুব সহজে বুঝতে পারবা। ভেন চিত্রটা এখানে আঁকি, তাহলে খুব সহজে বোঝা যাবে। নাইস। তাহলে এটা হচ্ছে ফুটবল, এটা হচ্ছে ক্রিকেট, ঠিক আছে। তাহলে বলছে 20 জন ফুটবল ও ক্রিকেট খেলে, ঠিক আছে, এই যে 20 জন ফুটবল আর ক্রিকেট একসাথে খেলে, ঠিক আছে, 20 জন ফুটবল আর ক্রিকেট একসাথে খেলে। আচ্ছা, 40 জন খেলে হচ্ছে ক্রিকেট, এই ক্রিকেট খেলে 40 জন, তার মধ্যে 20 জন অলরেডি আছে, তাহলে এইখানে যদি 20 দেই তাহলে দেখো 40 জন হয়ে যাচ্ছে, ক্রিকেটে হয়ে যাচ্ছে 40 জন। ওকে, আচ্ছা, 30 জন খেলে হচ্ছে ফুটবল, তাহলে পুরা গোলের মধ্যে থাকবে 30 জন, অলরেডি 20 জন আছে, তাহলে 10 দিলে 30 হয়ে যায়, তাহলে 40, 50, টোটাল আছে 100 জন, তাহলে বাইরে আছে হচ্ছে 50 জন, বাইরে আছে 50 জন। এটা হচ্ছে আমার ভেনচিত্র, ঠিক আছে, এটা হচ্ছে ভেনচিত্র। এখন মজার ব্যাপার হচ্ছে, দেখো কোশ্চেনে আমাকে কি বলছে, বলছে দৈবভাবে একজনকে নেওয়া হইলো, দৈবভাবে একজনকে নেওয়া হইলো,
যদি ছেলেটা ক্রিকেট খেলে, তাহলে দেখো এখন কিন্তু তোমার আর টোটাল, ঠিক আছে, এখন তোমার আর টোটাল কিন্তু 100 নাই, টোটাল কিন্তু 100 নাই। খেয়াল করে দেখবা, যখনই আমাকে বলে ফেলছে যে যদি ছেলেটা ক্রিকেট খেলে, এর মানে হচ্ছে আমার টোটাল যেটা, ঠিক আছে, টোটাল 100 নেই। টোটাল কি হবে? টোটাল হবে যতজন ক্রিকেট খেলে, ঠিক আছে, যতজন ক্রিকেট খেলে সেইটা হবে, ঠিক আছে। কারণ কি? কারণ তুমি এমন একজন, একটা ঘটনা ঘটে গেছে, তুমি জানো যে এর মধ্যেই থাকবে। আগে যেটা হইতো, ধরো আমি একটা সংখ্যা তুলতাম, ঠিক আছে, একটা সংখ্যা তুলতাম, তুলে আমি তোমারে জিজ্ঞেস করতাম যে ফুটবল এবং ক্রিকেট খেলে, ঠিক আছে, এটা সম্ভাবনা কত? তাহলে তুমি দেখতা ফুটবল আর ক্রিকেটের মধ্যে কত আছে ভাইয়া? 20 আছে, আর টোটাল আছে হচ্ছে 100 জন। তাইলে 20/100, এটা হচ্ছে ফুটবল ও ক্রিকেট একত্রে খেলার সম্ভাবনা। এখন খেয়াল করো, যেটা জানতে চাইছে সেটাও কিন্তু সেমই, ফুটবল আর ক্রিকেট একত্রে খেলার সম্ভাবনা কিন্তু। কারণ কি? ক্রিকেট খেলে ফুটবল খেলার সম্ভাবনা কত? তাহলে যে ক্রিকেট খেলে সে যদি ফুটবলও খেলে, তাহলে কি হচ্ছে? ক্রিকেট আর ফুটবল একসাথে খেলতেছে। কিন্তু ঘটনা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, এখন আর কিন্তু টোটাল 100 নাই, কারণ তোমাকে বলে দিছে সে ক্রিকেট খেলে। তাহলে যারা ক্রিকেট খেলে না তাদের নিয়ে তো চিন্তা করার দরকার নেই, আমার শুধুমাত্র এখন চিন্তা করতে হবে যারা ক্রিকেট খেলে, এই 40 জন নিয়ে আমার কাজ করব, ঠিক আছে, এই 40 জন নিয়ে আমার কাজ করব। এখন আমার টোটাল হয়ে গেছে এই 40 জন। তাইলে এই 40 জনের মধ্যে ক্রিকেট খেলাদের মধ্যে ফুটবল খেলে কতজন? ফুটবল খেলা হচ্ছে 20 জন। ক্রিকেট খেলাদের মধ্যে ফুটবল খেলা হচ্ছে 20 জন, ঠিক আছে, ক্রিকেট খেলাদের মধ্যে ফুটবল খেলে হচ্ছে 20 জন, তাই না? তাইলে প্রবাবিলিটি অফ ক্রিকেট খেললে, ক্রিকেট খেললে ফুটবল ফুটবল খেলবে, ফুটবল খেলবে, ঠিক আছে, এই সম্ভাবনা কি? উপরে হচ্ছে প্রবাবিলিটি অফ ক্রিকেট খেলে, ক্রিকেট ও ফুটবল খেলে, তাই না? বা তুমি এইভাবে চিন্তা করতো, ক্রিকেট খেলে তাদের মধ্যে ফুটবলও খেলে, তাদের মধ্যে ফুটবলও খেলে, ফুটবলও খেলে, ঠিক আছে, এরকম মানুষ কতজন ডিভাইডেড বাই ক্রিকেট খেলে কতজন, ঠিক আছে, ক্রিকেট খেলে এরকম হচ্ছে কতজন, এরকম হচ্ছে কতজন, তাই না? বা এটা তো আসলে প্রবাবিলিটি না, এটা হচ্ছে কি নাম্বার দিয়ে, ঠিক আছে, এটা আসলে নাম্বার দিয়ে প্রকাশ করা হয়, এন দিয়ে, কতজন খেলতেছে, ঠিক আছে, সরি কতজন খেলতেছে সেটা দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। তাইলে এখানে আছে ভাইয়া 20 জন, এখানে আছে 40 জন, তাহলে 20/40 এটা হচ্ছে অ্যান্সার, বা হাফ, হাফ হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে, হাফ হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এইটা হচ্ছে এইভাবে করা যায়, ঠিক আছে, এইভাবে করা যায়। সপ্তাহ দিন দিয়ে কি করা যায়? সপ্তাহ দিন দিয়ে করা যাওয়ার কথা, ঠিক আছে, সপ্তাহ দিন দিয়ে করা যাওয়ার কথা। আমরা যদি আরেকভাবে দেখি, তাহলে আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে ভাইয়া ফুটবল খেলার সম্ভাবনা বের করতে যখন সে ক্রিকেট খেলে, ফুটবল খেলার সম্ভাবনা বের করতে যখন সে ক্রিকেট খেলে। তাহলে আমরা ফর্মুলা অনুযায়ী কি পাই? ফর্মুলা অনুযায়ী পাই এদের ইন্টারসেকশন হবে নিচে, হবে নিচেরটা সম্ভাবনা। তাহলে এখন ইন্টারসেকশনের সম্ভাবনা কি? ইন্টারসেকশনের সম্ভাবনা হচ্ছে ভাইয়া 20/100। আর ক্রিকেট খেলার সম্ভাবনা কি? ক্রিকেট খেলা হচ্ছে ভাইয়া 40 জন, তাহলে 40/100। ওই সেম কাটাকাটি করে 20/40 আসে, কাটাকাটি করে 20/40 আসে। তাহলে দেখছো আমরা কিন্তু দুইভাবে চিন্তা করলাম, এক হচ্ছে ফর্মুলা দিয়ে, এক হচ্ছে ফর্মুলা দিয়ে, আরেক হচ্ছে ইনটুইটিভলি, ঠিক আছে, আমরা ছবি দেখে আন্দাজ করছি। আমাকে যেহেতু বলে দিছে ক্রিকেট খেলে, তার মানে এখন আমার পুরো দুনিয়াটাই হচ্ছে ক্রিকেটের, ক্রিকেটের বাইরের কেউ আমার হচ্ছে এই সেটের মধ্যে না, অনুকূল ঘটনার মধ্যে না, তাই না, অনুকূল সেটের মধ্যে না। এটা আমরা খেয়াল করব, ঠিক আছে, এটা আমরা খেয়াল করব। আচ্ছা, একটা বাক্সে 10টা নীল আর 15টা লাল মার্বেল আছে, ওকে ফাইন, 10টা নীল আর 15টা লাল মার্বেল আছে, 10 ব্লু আর 15টা রেড, ঠিক আছে, 15টা রেড। এখন বলছে একটা বালক যেমন খুশি টানলে প্রতিবারে দুইটি, ঠিক আছে, সে দুইটা নিচ্ছে, ওকে। আচ্ছা, ভিন্ন রঙের আর একই রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা কত? ভিন্ন রঙের আর একই রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, আচ্ছা ফাইন। তাহলে ভিন্ন রঙের দেখি, ভিন্ন রঙের কিভাবে হইতে পারে, ঠিক আছে, ভিন্ন রঙের কিভাবে হইতে পারে। তাহলে নাম্বার 1, ঠিক আছে, নাম্বার 1 দেখো ভিন্ন রঙের হইতে পারে দুই ভাবে,
ঠিক আছে, দুইভাবে। তাইলে এক হইতে পারে ভাইয়া প্রথমে ব্লু তারপরে রেড, আবার হইতে পারে প্রথমে রেড তারপরে ব্লু, এটা হইতে পারে না। তাহলে প্রথমটা অথবা দ্বিতীয়টা, আমরা জানি অথবা হইলে হবে যোগ, অথবা হইলে কি হবে, যোগ হবে। এখন প্রথমে ব্লু হওয়ার সম্ভাবনা কত, টোটাল আছে হচ্ছে 15টা, টোটাল আছে 15টা। তাইলে ব্লু হওয়ার সম্ভাবনা 10/15 ইন্টু, একটা তো নিয়ে নিছি, একটা তো নিয়ে নিছি, ঠিক আছে। তাহলে এখন সেকেন্ডটা রেড হওয়ার সম্ভাবনা, দেখো রেড আছে 15টা, সরি এখানে 25টা হবে, দেখছো ভাই ভুল করছি, 10/25, আর টোটাল কিন্তু একটা কমে গেছে, টোটাল কিন্তু একটা কমে গেছে, তাই না, টোটাল একটা কমে গেছে। প্লাস প্রথমটা লাল হওয়ার সম্ভাবনা কত, প্রথমটা লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে ভাইয়া 15টা আর বাই 25, আর পরেরটা নীল হওয়ার সম্ভাবনা হচ্ছে, নীল আছে 10টা, কিন্তু অলরেডি একটা মার্বেল কমে গেছে, আমি একটা লাল নিয়ে নিছি, তাই না, একটা লাল নিয়ে নিছি, তাইলে আসতেছে হচ্ছে এইটা। তাহলে এখন ক্যালকুলেশন করি, 10/50 25 হাফ, অ্যান্সার আসে হচ্ছে হাফ, অ্যান্সার আসে হচ্ছে হাফ। ওকে, অ্যান্সার আসতেছে হাফ। নাম্বার টু, তাহলে এইবার একই রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা কত, একই রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা, তাহলে একই রঙের কি হইতে পারে, বা দুইটাই ব্লু হবে অথবা দুইটাই রেড হবে, দুইটাই রেড হবে। তাহলে এখন দেখি, প্রথমটা নীল হওয়ার সম্ভাবনা, নীল আছে 10টা, মার্বেল আছে 25টা, একটা নীল নিয়ে নিছি, তাহলে এখন নীল আছে 9টা, টোটাল মার্বেল আছে 24টা। প্লাস এবার লালের ক্ষেত্রে প্রথমে লাল আছে 15টা, টোটাল আছে 25টা, একটা নিয়ে নিছি, তাইলে এখন লাল আছে 14টা আর টোটাল আছে 24টা। তাইলে 10/25 ইন্টু 9/24 প্লাস 15/25 ইন্টু 14/24, এটাও আসে হাফ, এটাও আসে হাফ। তাইলে এই দুইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এই দুইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, এই দুইটা হচ্ছে অ্যান্সার। তাহলে মজার ব্যাপার হচ্ছে প্রথমটা থেকে কিন্তু সেকেন্ডটা বের করা যেত। খেয়াল করো, দুইটা যদি ভিন্ন রকম হয় তাহলে ভিন্ন না হইলে কি হবে, একই রকম হবে, ভিন্ন না হইলে একই রকম হবে, ঠিক আছে। সো এইখান থেকেও করা যাইত 1 - হাফ ইকুয়াল টু হাফ, ঠিক আছে, এটা দিয়েও করা যাইত 1 - হাফ ইকুয়াল টু হচ্ছে হাফ, ঠিক আছে, এটা দিয়ে আমরা করতে পারতাম, এইটা দিয়ে আমরা করতে পারতাম। আচ্ছা এবার এটা আসি, ঠিক আছে, এবার আমরা এটা আসি। তাহলে কি বলছে, একটা থলেতে 4টা লাল আর 3টা সাদা বল, এবং অপর একটা থলেতে 3টি লাল 6টি সাদা বল আছে। ওকে ফাইন, আমার থলে আছে হচ্ছে 2টা, ঠিক আছে, এরকম থলে আছে হচ্ছে 2টা। ওকে ফাইন, তাহলে কোন থলেতে কি আছে, 4টা রেড 3টা হোয়াইট, 3টা রেড 6টা হোয়াইট, ঠিক আছে, 3টা রেড 6টা হোয়াইট। প্রত্যেক থলি থেকে একটা করে 2টা বল তোলা হলো, উত্তোলিত বল 2টার মধ্যে অন্তত একটা সাদা হওয়ার সম্ভাবনা কত, অন্তত একটা সাদা হওয়া। তাইলে আমার আসলে কিভাবে চিন্তা করতে হবে, দেখো অন্তত একটা সাদা হওয়া, তার মানে কি হইতে পারে, প্রথম সাদা, ঠিক আছে, বা এরকম হইতে পারে প্রথমটা থেকে হোয়াইট পরেরটার থেকে রেড, অথবা কি হইতে পারে প্রথমটা থেকে রেড পরেরটা থেকে হোয়াইট, অথবা হইতে পারে ভাইয়া দুইটাই হোয়াইট, তাই না, অথবা হইতে পারে দুইটাই হোয়াইট। তাহলে এই তিনটার প্রবাবিলিটি বের করে যোগ করে দিলেই হয়ে যাবে, এই তিনটার প্রবাবিলিটি বের করে যোগ করে দিলেই হয়ে যাবে। অথবা আর একটু সহজে করা যায়, সেটা হচ্ছে দুইটাই লাল হবে, ঠিক আছে, এইটার প্রবাবিলিটি বের করে দুইটাই লাল হবে, এইটার প্রবাবিলিটি বের করে একে থেকে বিয়োগ করে দিব, তাইলেই হয়ে যাচ্ছে। কারণ দুইটাই লাল যদি না হয় তাহলে অন্তত একটা সাদা হবে, তাই না, দুইটাই লাল না হইলে অন্তত একটা সাদা হবে, তাই না, মিনিমাম একটা সাদা হবে, আর দুইটাও হইতে পারে, দুইটাও সাদা হইতে পারে, সেটা আমরা নিতে পারবো। তাহলে আমরা সেকেন্ড প্রসিডিউরে করব, ঠিক আছে, সেকেন্ড প্রসিডিউরে করব। তাহলে দুইটাই লাল হওয়ার সম্ভাবনা বের করি, দুইটাই লাল হওয়ার সম্ভাবনা বের করি। তাহলে প্রথমটা থেকে লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 4/7 ইন্টু পরেরটা থেকে লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে 3/9,
তাইলে এখানে আসে হচ্ছে 12 আর 7 নং 63, 12 63। তাইলে প্রবাবিলিটি অফ অন্তত একটি সাদা, ঠিক আছে, অন্তত একটি হোয়াইট, এটা হচ্ছে 1 মাইনাস 12/63, 63। তাইলে আসে হচ্ছে 17/21, 17/21, ঠিক আছে, 17/21, এটা হচ্ছে অ্যান্সার। এবং আমরা কিন্তু চাইলে প্রুফ করতে পারি যে এইটা যে এই তিনটা সমান হবে, ঠিক আছে, এইটা যে এই তিনটা সমান হবে, দেখো খুবই সহজ, হোয়াইট রেড, ঠিক আছে, এটার প্রবাবিলিটি কত, এটা হচ্ছে ভাইয়া 3/7 ইন্টু 3/9, ঠিক আছে, তাহলে 1/7, ঠিক আছে, 1/7 প্রবাবিলিটি অফ রেড হোয়াইট, তাইলে 4, ঠিক আছে, 4/7, 3/9, 3/9, তাইলে 12/63, 12/63, ঠিক আছে। বাকি ভুল করলাম কোথাও? ও হ্যাঁ, ভুল করছি তো, এটা হোয়াইট হবে, হোয়াইট হচ্ছে 6, তাইলে 8/21, 8/21, আর প্রবাবিলিটি অফ দুইটাই হোয়াইট, তাইলে হচ্ছে 3/7, 6/9, তাইলে 2/7, ঠিক আছে, 2/7। তাহলে এই তিনটা যদি যোগ করি, 1/7, 8/21, 2/7, এই যে তিনটা যোগ করলে 17/21 আসা উচিত, 17/21 আসা উচিত। তাহলে দেখছো দুইভাবেই করা যায়, চাইলে আমরা দুইভাবেই করতে পারি, ঠিক আছে, চাইলে আমরা দুইভাবেই করতে পারি এটা। এই অঙ্কটা চাইলে আমরা দুইভাবে কিন্তু করতে পারি, ঠিক আছে, দুইভাবেই করতে পারি। তাহলে বলছে একটা বাক্সে 6টি লাল, 4টি সাদা, 5টি নীল বল আছে। একটা বাক্স, ও একটাই বাক্স, তাহলে আর জাস্ট লিখলে হবে 6টা লাল, 4টা সাদা, 5টা নীল, তাইলে 10, 15টা বল আছে, টোটাল বল আছে 15টা। এখন বলছে দুই বচনে ক্রমাগত বাক্সটি থেকে উত্তোলন করলে লাল সাদা নীল অথবা নীল সাদা লাল ক্রমানুসারে পাওয়ার সম্ভাবনা কত। তাহলে খেয়াল করো, প্রবাবিলিটি অফ লাল সাদা নীল অথবা অথবা মানে প্লাস নীল সাদা লাল, তাহলে কি আসবে, লাল পাওয়ার সম্ভাবনা হচ্ছে ভাই 6/15, একটা বল কমে গেছে, একটা বল কমে গেছে, ওই যে বলছে বাক্সে পুনরায় রাখা না হয়। তাইলে হোয়াইট আসে হচ্ছে 4টা, এখানে হবে 14, আর ব্লু আছে হচ্ছে ভাই 5টা, তাহলে হবে 13, প্লাস ব্লু, ব্লু আছে ভাই 5টা, 15, হোয়াইট আছে হচ্ছে 4টা, 14, রেড আছে হচ্ছে 6টা, 13। তাহলে এই দুইটা যদি যোগ করি, 8/91, 8/91, এটা হচ্ছে অ্যান্সার। 8/91, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে, 8/91 এই জিনিসটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা, ঠিক আছে, দেখো এই অঙ্কটা দেখো, কি বলছে, বলছে তিনটা একই রকমের বাক্সের প্রত্যেকটায় দুইটি একই রকমের ড্রয়ার আছে, দুইটা একই রকমের ড্রয়ার আছে। তাহলে এই যে একটা বাক্স, এর মধ্যে একটা ড্রয়ার দেখি, তাই না, ধরো এই হচ্ছে সেই ড্রয়ার, তাহলে এইরকম তিনটা আছে আমার, তাই তো, এরকম আমার কাছে আছে হচ্ছে তিনটা, একটা, দুইটা, তিনটা, ঠিক আছে, তিনটা আছে। তাহলে প্রথমটায় কি আছে, প্রথম বাক্সের দুইটা ড্রয়ারের প্রত্যেকটাই একটা করে পেন্সিল, এখানে পেন্সিল পেন্সিল, ঠিক আছে, ওকে ফাইন। দ্বিতীয় বাক্সের প্রতি ড্রয়ারে একটি করে কলম, তাহলে কলম কলম, ঠিক আছে, পেন্সিল কলম, ওকে ফাইন। আর তৃতীয় বাক্সের একটি ড্রয়ারে হচ্ছে পেন্সিল আর একটাই হচ্ছে কলম আছে, ওকে ফাইন, ওকে ফাইন। এখন বলছে
লটারি করে, খেয়াল করো, লটারি করে একটি বাক্স নির্বাচন করা হলো, নির্বাচিত বাক্সের একটি ড্রয়ার খুলে পেন্সিল পাওয়া গেল। পেন্সিলটি প্রথম বাক্সে, তার সম্ভাবনা কত? ঠিক আছে, পেন্সিলটা প্রথম বাক্সের, তার সম্ভাবনা কত? তাহলে খেয়াল করো, শর্তাধীন সম্ভাবনায় চলে যাচ্ছে। ঠিক আছে, শর্তাধীন সম্ভাবনায় চলে যাচ্ছে। কিসে চলে আসতেছে তুমি চিন্তা করে দেখো। পেন্সিল পাইছি, আমি কি পাইছি? পেন্সিল পাইছি। তাহলে পেন্সিল কত ভাবে পাওয়া যায়? খেয়াল করো, পেন্সিল পাওয়া যাবে প্রথমটা থেকে আর থার্ডেরটার থেকে, প্রথমটার থেকে আর থার্ডেরটার থেকে। ঠিক আছে, পেন্সিল পাওয়ার সম্ভাবনা দেখো, পেন্সিল পাবার সম্ভাবনা, তাহলে পেন্সিল পাওয়ার সম্ভাবনা প্রথমটার থেকে কত? প্রথমটায় ভাইয়া দুইটা পেন্সিল আছে, সো 2/2। ঠিক আছে, সেকেন্ডটায় কোনো পেন্সিল নাই, 0/2। থার্ডেরটায় একটা আছে, 1/2। ঠিক আছে, 1/2, তাই তো? এন্ড প্রত্যেকটা তো সমান সম্ভাবনা, তাই না? সমান সম্ভাবনা। তাহলে 1/3 নিলেও চলে, না নিলেও চলে। 1/3 নিলেও চলে, না নিলেও চলে, আমরা নিতে পারি। ঠিক আছে, আমরা নিতে পারি। তাইলে এখন চিন্তা করে দেখো, প্রথমটার থেকে আসছে। ঠিক আছে, প্রথমটার থেকে আসছে, এটা সম্ভাবনা কত? তাহলে এটা সম্ভাবনা হচ্ছে, আমার নির্ণেয় যে সম্ভাবনা সেটা হচ্ছে 2/2 ডিভাইডেড বাই 2/2, 0/2, হাফ, 1/3/2, 2/3 হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 2/3 হচ্ছে অ্যান্সার। কিন্তু এখানে একটা ফল্ট আছে। ফল্টটা কি? আমি এই যে প্রথম বাক্সের পেন্সিল, যে ঠিক আছে, প্রথম বাক্সের পেন্সিল, এটার সাথে একটা 1/3 গুণ করার কথা, এটার সাথে একটা 1/3 গুণ করার কথা, কারণ প্রত্যেকটার সম্ভাবনা আছে যে প্রথম বাক্সের পেন্সিল, প্রথম বাক্স এবং তার পেন্সিল, দ্বিতীয় বাক্সের সম্ভাবনা হচ্ছে 1/3, তৃতীয় বাক্স পাওয়ার সম্ভাবনা হচ্ছে আরো 1/3। তাহলে অ্যাকচুয়াল সম্ভাবনা হচ্ছে এইটা। ঠিক আছে, অ্যাকচুয়াল সম্ভাবনা হচ্ছে এইটা, যে এখানে একটা 1/3 গুণ আছে, এইখানে প্রত্যেকটার সাথে একটা 1/3 গুণ আছে, কিন্তু সেই 1/3 কাটা যায়। বাট যদি এমন হইতো যে প্রত্যেক বাক্সের সম্ভাবনা ডিফারেন্ট, তাইলে কিন্তু ঘটনা ঘুরে যেত। ঠিক আছে, এই ব্যাপারটা এইভাবে লেখা যায়। ঠিক আছে, প্রথম বাক্স 1 এবং পেন্সিল, ঠিক আছে, এবং পেন্সিল, এটা সম্ভাবনা কত? তাহলে বাক্স 1-এর সম্ভাবনা হচ্ছে 1/3, আর পেন্সিলের সম্ভাবনা হচ্ছে 2/2। ঠিক আছে, 2/2। তাহলে অ্যান্সার আসে হচ্ছে 1/3, এখানে আসে হচ্ছে 1/3। ঠিক আছে, বাক্স 2 এবং পেন্সিল, ঠিক আছে, এবং পেন্সিল, এটা সম্ভাবনা কত? এটা সম্ভাবনা হচ্ছে বাক্স 2 এর সম্ভাবনা 1/3, পেন্সিল হচ্ছে 0/2, তাহলে এটা সম্ভাবনা হচ্ছে 0। আচ্ছা, আর বাক্স 3, ঠিক আছে, বাক্স 3 এবং পেন্সিল, ঠিক আছে, এবং পেন্সিল, তাহলে এটা সম্ভাবনা হচ্ছে বাক্স 3 এর সম্ভাবনা 1/3, আর এখানে হচ্ছে হাফ, তাহলে এখানে আসে 1/6। তাইলে পেন্সিল বাক্স 1 এর, ঠিক আছে, পেন্সিলটি বাক্স 1 এর, ঠিক আছে, এই সম্ভাবনা কত? তাইলে টোটাল পেন্সিল পাওয়ার সম্ভাবনা হচ্ছে এই তিনটা, যার মধ্যে বাক্স 1 এর সম্ভাবনা হচ্ছে এইটা। তাহলে বাক্স 1 ডিভাইডেড বাই টোটাল, বাক্স 1 ডিভাইডেড বাই টোটাল, তাহলে 1/3 ডিভাইডেড বাই 1/3 প্লাস 0, 1/6, 2/3 আসে। ঠিক আছে, 2/3 আসে। আমি 6 দিয়ে যদি গুণ করি তাহলে উপরে 6 আর নিচে হচ্ছে 3 আসে, তাহলে 2/3 আসে। তাহলে এইটা কিন্তু আমাদের একটু ক্রিটিক্যাল ছিল। ঠিক আছে, এবং এইটা আসলে করার আর একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে বেস থিওরেম। ঠিক আছে, বেস থিওরেম আছে, সেটা তোমাদের এখন সিলেবাসে নাই, তোমরা এইভাবে চিন্তা করতে পারবা। ঠিক আছে, তোমরা এখন এইভাবে চিন্তা করতে পারবা। এই বেস থিওরেমটা আগে ছিল, ঠিক আছে, আগে ছিল বিফোর 2015। ঠিক আছে, আমরা পড়ছি বিফোর 2015। এখন তোমরা ইউনিভার্সিটিতে পড়বা। ঠিক আছে, এখন তোমরা ইউনিভার্সিটিতে পড়বা। ঠিক
ঠিক আছে? এখন তোমরা ইউনিভার্সিটিতে পড়বা, বাট বেস থিওরেমের জিনিসটা যদি আমি একটু লিখে দিই, ঠিক আছে? বেস থিওরেম যদি লিখে দিই, বেস থিওরেমটা বলে হচ্ছে এরকম, প্রবাবিলিটি অফ এ বাই, ধরো এ আই ঘটার সম্ভাবনা, ঠিক আছে? এ আই ঘটার সম্ভাবনা, বি ঘটলে এ আই ঘটার সম্ভাবনা, জিনিসটা আসলে হচ্ছে এখানে উল্টায় যাবে। প্রবাবিলিটি অফ বি ঘটার সম্ভাবনা যদি এ আই ঘটে, আর সাথে গুণ হবে হচ্ছে প্রবাবিলিটি অফ এ আই, ঠিক আছে? এ আই, আর এইরকম যতগুলা হইতে পারে, প্রবাবিলিটি অফ বি এ ওয়ান, সাথে হচ্ছে probability of A1, probability of B A2 into probability of A2, এইভাবে করে probability of B AN AM, এইটা হচ্ছে সেই বেস থিওরেম, ঠিক আছে? এটা হচ্ছে বেস থিওরেম, এটা সিলেবাসে নাই, ঠিক আছে? এটা বারবার বলতেছে, এটা সিলেবাসে নেই, ঠিক আছে? সিলেবাসে নেই, কিন্তু এটার অঙ্ক আসে। এবং এটার অঙ্ক খেয়াল করে, এটার অঙ্ক আসলে যে কনসেপ্ট দিয়ে করা যায়, আমরা যে এইভাবে যে করছি, যে পেন্সিলটা বাক্স একের, ঠিক আছে? পেন্সিলটা বাক্স একের, এই যে কনসেপ্ট দিয়ে করছি, ঠিক আছে? এই যে কনসেপ্ট দিয়ে করছি, এইভাবে কনসেপ্ট দিয়ে করা যায়, ঠিক আছে? এইভাবে কনসেপ্ট দিয়ে করা যায়, বাট এইটার অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এইটা, ঠিক আছে? অ্যাকচুয়াল ফর্মুলা হচ্ছে এইটা, ওকে? বাট এটা সিলেবাসে নাই, বাট অঙ্ক আসে, অঙ্ক আসলে আমরা কিন্তু এই কনসেপ্ট দিয়ে করবো, ঠিক আছে? আমাকে বলে দিচ্ছে পেন্সিল, পেন্সিল পাইছি, তাহলে পেন্সিল পাওয়ার সম্ভাবনা প্রত্যেকটার থেকে কত, ওর মধ্যে বাক্স অনেকটা ডিভাইডেড বাই টোটাল, বাক্স অনেকটা ডিভাইডেড বাই টোটাল, ঠিক আছে? এটা পাওয়া গেছে। তো ঠিক আছে, দেখো এই 6টা রুল আসলে লাইফে হেল্প করবে জেতার জন্য। কি কি? হ্যাভ এ ভিশন ফর ইয়োর সেলফ, তোমার লাইফের একটা প্ল্যান থাকতে হবে। তোমার র্যান্ডমলি, হ্যাঁ এমনি পড়ালেখা করতেছি না, আমি কি হইতে চাই, আমার লাইফে কি কি অ্যাচিভ করা লাগবে, ঠিক আছে? এই ভিশনটা থাকা দরকার। গ্রোথ আউটসাইড দ্য কমফোর্ট জোন, আমরা সবাই কমফোর্ট জোনের বাইরে যাইতে চাই না, এই কাজটা করা যাবে না। আমার অনেক কিছু ভালো লাগে না, মনে হয় যে আরে লাইভ ক্লাস নিব, হচ্ছে রেকর্ডেড ক্লাস ভালো না, লাইভ ক্লাসও নেই, ঠিক আছে? কমফোর্ট জোনের বাইরে কাজ করতে হবে, কাজ করতে হবে। হাম্বল, বিনয়ী হইতে হবে, যত যাই হোক বিনয়ী হইতে হবে, ঠিক আছে? এটার কোনো বিকল্প নেই। প্রতিদিন বই পড়তে হবে, ঠিক আছে? আমাদের জানা অজানার বাইরে বই পড়লে, বিভিন্ন জিনিস শিখলে, প্রতিদিন শিখা আর কি, ঠিক আছে? প্রতিদিন শেখা, শিখলে আসলে আমাদের অনেক হেল্প হবে। কম্পেয়ার ইয়োরসেলফ টু ওল্ড ইউ, ঠিক আছে? কম্পিটিশন হচ্ছে নিজের সাথে নিজের, কখনো যে অমুকের তা আছে, তমুকের তা আছে, আমার নাই, এটা আমরা করব না, ঠিক আছে? এটা আমরা করব না। আমরা যেই কাজটা করব, আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে নিজের আগের ভার্সনের সাথে নিজে তুলনা করব। 1 বছর আগে আমি কিরকম ছিলাম, 1 বছর পরে আজ আমি হচ্ছে আরো বেটার মানুষ হয়েছে কিনা, ঠিক আছে? বেটার মানুষ হয়েছে কিনা, সেই জিনিসটা চিন্তা করব। আর নেভার কুইট ইন লাইফ, সবসময় হচ্ছে চেষ্টা চালিয়ে যেতে হবে, সবসময় চেষ্টা চালিয়ে যেতে হবে, হার মানা যাবে না, ঠিক আছে? হার মানা যাবে না। এখন তোমাদের যে এক্সপেরিমেন্টটা দেখাতে চাইছিলাম, ঠিক আছে? তোমাদের যে এক্সপেরিমেন্টটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে এই যে কয়েন টস, তাই না? কয়েন টস, খেয়াল করো। তো ধরো আমি কয়েন টস করে, ওই যে গতদিন যে প্রশ্নটা করছিলাম যে আমার কয়েন টস করলে যে হেড আসার সম্ভাবনা হাফ, এটার মানে কি প্রতি 2বারে একবার হচ্ছে হেড আসে? আসো আমি কয়েকবার হচ্ছে কয়েন টস করি, ঠিক আছে? কয়েকবার কয়েন টস করি। তাহলে কয়েন টস করলাম, হেড আসছে, ঠিক আছে? ভাই একটু লিখে রাখি, ঠিক আছে? লিখে রাখি, হেড আসছে, ঠিক আছে? হেড আসছে। তারপরে তোমরা মনে রেখো, ঠিক আছে? হেড, টেইল আসছে, টেইল, হেড, হেড, আবার হেড আসছে, আবার হেড আসছে, ব্যাক কয়েন টস করতেছি, ঠিক আছে? আবার টেইল আসছে, এক টেইল আসছে, ঠিক আছে? আবার দেই, হেড আসছে। কয়বার হইল? 4 5 6 7 8, আর 2বার করবো, ঠিক আছে? আর 2বার করবো, হেড আসছে, আরেকবার করি, টেইল আসছে। তাহলে কয়টা হেড কয়টা টেইল আসছে একটু দেখি, তাই না? হেড আসছে হচ্ছে 1 1 2 3 4 5 6, তাহলে প্রবাবিলিটি অফ হেড হচ্ছে ভাই 6/10, আর প্রবাবিলিটি অফ টেইল আসছে হচ্ছে 4/10। তাহলে ঘটনা কি? এটা কি 60%, আর এটা কি 40%? হ্যাঁ, কোশ্চেন কি? মানে এটা কি 60% আর 40%? ঘটনাটা কি এরকম না? গতকাল যেটা বলছিলাম যে প্রবাবিলিটি অনেক লার্জ স্কেলে কাজ করে, ঠিক আছে? বিরাট স্কেলে কাজ করে। যত বড় স্কেলে আমি যাব, ধরো এই কয়েন টসটাই যদি আমি 10,000 বার করতাম, তাইলে দেখতাম 50-র কাছাকাছি চলে আসতো, 50-র কাছাকাছি চলে আসতো। সো এই জিনিসটা আমরা এক্সপেরিমেন্ট করবো, ঠিক আছে? আসো, এই যে ভাই একটা শীট বানাইছে এরকম, ভাই দেখা যায় কিনা ওদের? ওকে ফাইন।
তাহলে খেয়াল করো ভাই, যে এরকম একটা শিট বানাইছি। তাহলে এইখানে এই যে দেখো 10টা কয়েন আমি হচ্ছে ফ্লিপ করছিলাম, এখানে ডিজিটালি ফ্লিপ করছি। তাহলে 6টা হেড আসছে, 6টা টেল আসে। এই যে পাশে দেখো, এই যে সবুজগুলা হেড আর লালগুলা হচ্ছে টেল, ঠিক আছে? সবুজগুলা হেড আর লালগুলা হচ্ছে টেল। দেখো ক্যালকুলেটেড প্রবাবিলিটি আর গিভেন প্রবাবিলিটি, ঠিক আছে? মানে কয়েনের প্রবাবিলিটি হেড আসার সম্ভাবনা, টেল আসার সম্ভাবনা হচ্ছে 0.5 করেই দেওয়া আছে। কিন্তু আমাদের এক্সপেরিমেন্টে, ঠিক আছে, আমার এক্সপেরিমেন্টে প্রবাবিলিটি আসছে কত, 60-40 এরকম আসছে, ঠিক আছে? এবং এটা আমি বারবার করতে পারি। দেখো এই যে এখানে আমি একটা সংখ্যা লিখলে রিফ্রেশ হবে, এই যে রিফ্রেশ হয়েছে। এখন দেখো কত, 70-30 আসছে, তাই না? তারপর ধরো এখন আবার 50-50 আসছে, 5টা 5টাই আসছে। এখন আবার আসছে 60-40, এখন আসছে 40-60, এখন আসছে 40-60, ঠিক আছে? হয়তো ডিফারেন্ট কয়েন আসছে কিন্তু 40-60 আসছে, ঠিক আছে? 40-60 আসছে। তাইলে আবার দেখো এই যে 20-80 আসছে, ঠিক আছে? 20-80 আসছে। ভাই একটু বসে নেই, ধরো বসে তোমাদেরকে দেখাই। এটা চমৎকার একটা মজার এক্সপেরিমেন্ট। তাহলে আমরা দেখতেছি 10টার ক্ষেত্রে যে আসলেই আমার সুন্দরভাবে মেনটেন করে ব্যাপারটা সত্যি না, নাও করতে পারে, ঠিক আছে? নাও করতে পারে। কিন্তু এখন আসো কয়েন বাড়াই, ঠিক আছে? খেয়াল করো আগেরবার যেটা হয়েছে যে আমার কিন্তু জিনিসটা দেখো 20-80 পর্যন্ত গেছে, তাই না? এই যে 40-60, 30-70, 40-60, 50-50, 60-30-70, 70-30, 50-50ও, মানে মাঝে মাঝে 50-50 আসতেছে, কিন্তু আমার 20-80 পর্যন্ত অনেক র্যান্ডমলি হচ্ছে যাচ্ছে, ঠিক আছে? র্যান্ডমলি হচ্ছে যাচ্ছে। এখন কয়েন সংখ্যা বাড়াই, এখন দেখো কয়েন সংখ্যা বাড়াই, 100টা করে দিলাম, ঠিক আছে? 100টা করে দিলাম, এন্টার। এই যে দেখো এখন কিন্তু প্রথমে 50-50 আসছে, ঠিক আছে? প্রথমে 50-50 আসে, বা সবসময় আসবে না। দেখো এই 43-57, 50-50 আসছে, 55-45, 49-51, 49-51, 45-55। বাট মজার ব্যাপার একটা খেয়াল করছো, একটা জিনিস খেয়াল করছো যে আগের চেয়ে রেঞ্জটা কমে গেছে। যে আগে 20 পর্যন্ত গেছিল, তাই না? 20-80 পর্যন্ত গেছিল, এখন কিন্তু 45 এর নিচে নামে নাই, 45-50। তার মানে আরেকটু কাছে আসছে, ঠিক আছে? আরেকটু কাছে আসছে। তাহলে খেয়াল করছো? আমরা আরেকবার করি, দেখো 1, 50-48, 55-45, 43-53, 57-43, 51-49, 47-53। দেখো কাছাকাছি আছে, ঠিক আছে? কাছাকাছি কিন্তু আছে, মানে খুব বেশি দূরে যাচ্ছে না, খুব বেশি দূরে যাচ্ছে না। আগে যেরকম 20-80 পর্যন্ত গেছিল, এখন কিন্তু ওরকম যাচ্ছে না। তাইলে আমরা দেখতেছি যে প্রবাবিলিটি 0.5 এর কাছাকাছি আসতেছে। তাইলে আরেকটু বাড়াই, 1000টা কয়েন নেই এবার, ঠিক আছে? 1000টা কয়েন নেই। তাহলে এই যে 1000টা কয়েনের হচ্ছে কয়েনটা সেখানে আছে। এই যে দেখো তোমাদেরকে প্রমাণ করি কিভাবে 1000। এই যে 100 নাম্বার রো পর্যন্ত গেছে, 100 নাম্বার রো পর্যন্ত, আর এখানে 10টা কলাম আছে, 10টা কলাম। তাহলে দেখো সবুজগুলা হেড আর লালগুলা হচ্ছে টেল, ঠিক আছে? তাহলে আমরা এখন দেখি কয়টা আসছে। খেয়াল করো 49.6 আর 50.4, ওকে চেঞ্জ করি, 51.2, 48.8, মানে কাছাকাছি আছে, ঠিক আছে? কাছাকাছি আছে। 51.7, 48.3, 50.6, 49.4, 50.9, 41.1, 49.1, 48.6 আর 51.4 একেবারে কাছাকাছি, ঠিক আছে? একেবারে কাছাকাছি, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি দেখো, মানে এইসব ক্ষেত্রে খুব রেয়ারলি, ঠিক আছে, খুব রেয়ারলি অনেক দূরে যাচ্ছে। 1000-এর ক্ষেত্রে খুব রেয়ারলি অনেক দূরে যাচ্ছে। গেম আরো বাড়াই, ঠিক আছে? আরো বাড়াই। এবার 10,000 কয়েন নিই, ঠিক আছে? 10,000 কয়েন নিলাম। দেখো 50.05, ওকে, 49.61, 49.71, 49.69, 50.01, একেবারে অলমোস্ট 50, 50.89, 50.15, 51.39, 49.88, 50.72, 49.98, 50.24, 50.62। তাইলে খেয়াল করছো 10,000 কয়েন নেওয়ার পরে আগে যেটা হয়েছিল, যখন 10টা কয়েন ছিল তখন কিন্তু হেড 80%ও আসছে। যখন 100তে গেছি তখন এটা কমে 45-42 বা সর্বোচ্চ 60 পর্যন্ত উঠছে।
আর কোথায় 80 থেকে 60 নেমে আসছে। যখন 1000-এ গেছি তখন কিন্তু খুব কম, 48, ঠিক আছে, 47 এই পর্যন্ত গেছে, বা 53 এই পর্যন্ত হচ্ছে গেছে। এখন যখন 10,000 কয়েন নিছি, এখন কিন্তু 49 পর্যন্তই যাচ্ছে না, 49.8, 50.2 এরকম রেঞ্জে আছে। তাইলে একেবারে অ্যাকিউরেট আসলে কখন পাওয়া যাবে? যখন 1,00,000টা কয়েন নিব। দেখো 10,000, 1,00,000 কয়েন নিলাম, দেখি বিসমিল্লাহ, তাই না? 1,00,000 কয়েন নিলাম, এই যে দেখো 50.05, ওকে, 50.08, 49.91, 50.11, 50.01, 50.02। তাহলে দেখছো এখানে কিন্তু প্রচুর, 1,00,000 কয়েন আমার কিন্তু 1,000 পর্যন্ত গেছে। এই যে এখানে ভ্যা যদি যাই, ও 1,00,000 নিছি না, তার মানে 10,000 পর্যন্ত যাবে আর কি, ঠিক আছে, 10,000 পর্যন্ত যাবে, এত পর্যন্ত দেখানোর দরকার নেই, ঠিক আছে। এগুলো র্যান্ডমলি দেখো, ডিলিট করি তখনও তুমি প্রবাবিলিটি খেয়াল করো, ঠিক আছে। খুব বেশি কিন্তু ডিফার হচ্ছে না, মানে প্রায় 50%-এই থাকতেছে, প্রায় 50%-এই থাকতেছে। তাহলে আমরা শেষ একটা চেষ্টা চালাই দেখি, তাই না, বিরাট একটা চেষ্টা চালাই দেখি। 1,00,000 কয়েন তো নিছি, 1,00,000 কয়েনে আমার প্রায় 50% আসছেই, 10,00,000 কয়েন নেই, ঠিক আছে। এটা একটু হ্যাং করবে। এই যে লোড নিল 49, এখনো লোড নিচ্ছে, ওকে 49.94, ঠিক আছে। একবার রিফ্রেশ দিলাম, দেখি, এই যে লোড হচ্ছে 49.94, এই যে লোড হচ্ছে পুরোটা 49.90, আরেকবার দিই, ঠিক আছে, আরেকবার দিই। আবার 50.06 কিনা লোড হচ্ছে, ধরো লোড হচ্ছে 51.06, ঠিক আছে, 50.06। তার মানে এখন অ্যাকিউরেসি প্রায় অনেক, ঠিক আছে, খুব প্রপার হচ্ছে অ্যাকিউরেসি, খুব প্রপার অ্যাকিউরেসি। তাইলে এই এক্সপেরিমেন্ট থেকে আমরা আসলে কি জানলাম, ঠিক আছে, আমরা আসলে কি বুঝতে পারলাম? যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে প্রবাবিলিটি আমরা যেটা বলি, এটা আসলে স্মল স্কেলে ওইভাবে হচ্ছে বোঝা যায় না, বাট যখন অনেক বেশি সংখ্যক বার হচ্ছে এক্সপেরিমেন্টটা করা হয়, তখন ওই রেশিওটা আসলে মেনটেন করে, ওই রেশিওটা আসলেই মেনটেন করে, এবং আমার যে প্রবাবিলিটি থাকবে সেইটার কাছাকাছি যাবে, সেইটার কাছাকাছি যাবে। তাহলে সেটা একটা প্রুফ দেখাই। 10,00,000 নিলে অবশ্য একটু বেশি রেঞ্জে চলে যাচ্ছে। ধরো আমরা একটা বায়াসড কয়েন নিলাম, যেই কয়েনে হেড বেশি আসে, যেই কয়েনে হেড বেশি আসে, ঠিক আছে। তাইলে ধরো কয়েনে হেড আসার প্রবাবিলিটি দিলাম 0.7, তাহলে টেইল আসার প্রবাবিলিটি কি হবে? 0.3 হবে। তুমি দেখবে এখন কিন্তু 70-30 মেনটেন করবে। এন্টার দিলাম, এই যে দেখো এখন রিলোড হবে, এই যে দেখো 0.7, 0.3 হয়ে গেল হেড টেইল। আর এই যে দেখো আমার প্রবাবিলিটি কত চলে আসছে, আমার 10,00,000-এর মধ্যে 7,449 বার আসছে হচ্ছে আমার হেড, আর 29,95,000, সরি 2,99,000 বার আসছে হচ্ছে টেল, ঠিক আছে, 2,99,000 বার আসছে টেল। এবং তুমি এই যে গিয়ে তুমি যদি কাউন্ট করতে চাও, তাহলে দেখো এখন কিন্তু হেড বেশি টেল কম মনে হচ্ছে, তাই না? তাহলে যদি উল্টাটা করতে চাই, ধরো হেড কম, হেড আসবে, কয়েনটা এমন যে হচ্ছে টেল বেশি আসবে, তাহলে ধরো 0.1, ঠিক আছে, 10% দিলাম হচ্ছে চান্স হেডের, তাহলে টেলের চান্স কত হবে? 0.9% হবে না, 90% হয়ে যাবে, তাই তো, 90% হয়ে যাবে। সো এখন দেখো, এখন কিন্তু হেড কমে যাবে, টেল বেশি আসবে। এই দেখো হেড আসছে 10% আর টেইল আসতেছে হচ্ছে প্রায় 89.99%, ঠিক আছে। দেখো এই পাশে সব টেইল হয়ে গেছে, ঠিক আছে, সব টেইল হয়ে গেছে, তাই না? তাহলে মজার ব্যাপার, আমি কিন্তু চাইলে আরো কমাইতে পারবো, তাই না? আমি যদি হেড 0 দিয়ে দিই, তাই না, হেড 0 দিয়ে দিই, তাহলে কি টেল 1 আসবে? সব টেইল আসবে, দেখি তো। এই দেখো সব টেইল চলে আসছে, ঠিক আছে, সব টেইল চলে আসছে। তাহলে তোমরা কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারো। হ্যাঁ আদিব, আসো, তুমি দেখো যে এক্সপেরিমেন্ট করবা কিনা। আমরা একটা, এদিকে আসো দেখি, আমরা একটা প্রবাবিলিটি ক্যালকুলেটর বানাইছি এখানে, যে হেডের প্রবাবিলিটি, টেইলের প্রবাবিলিটি। ধরো হেড আসার প্রবাবিলিটি হচ্ছে 0.65, তাহলে টেইল আসার প্রবাবিলিটি হবে 0.35। এবং দেখো এই যে ততবারই কিন্তু এই যে হয়ে 64.95% হচ্ছে হেড আসছে, টেইল আসছে। হ্যাঁ, এবং এটা কিন্তু ধরো বারবার যতবারই রিপিট করি, এখানে সব র্যান্ডম নাম্বারের উপর বেস করে হইতেছে। তাইলে রিলোড হইল একবার, এই যে রিলোড হবে এখন, যেহেতু 10,00,000 বার টস করা হচ্ছে, একেবারে পারফেক্ট 65। আরেকবার দেই, রিলোড দেই, দিলাম আরেকবার রিলোড,
এবার কতবার আসে দেখি, 64.92 আর 35.08। তাহলে এইটা একটা অ্যাকুরেট হচ্ছে ইন্টারপ্রিটেশন হচ্ছে আমার প্রবাবিলিটির এটা। খুবই সুন্দর ডেমনস্ট্রেশন হয়েছে ভাইয়া। হ্যাঁ, তো এইভাবে আমরা আসলে উৎকর্ষে আমরা আসলে সবসময় চাইছি যে তোমরা আসলে এইভাবে সত্যিকারের জিনিসটা ফিল করে হচ্ছে পড়ো, ঠিক আছে? সত্যিকারের জিনিসটাই হচ্ছে ফিল করে পড়ো। আমাদের এক্সপেকটেশন ছিল এইটা যে একেবারে হাতে কলমে, ঠিক আছে, হাতে কলমে। এবং অনেকে বিশ্বাস করে না ম্যাথও যে মাঝে মাঝে হাতে কলমে দেখানো যায়, ঠিক আছে। এই আজকের এক্সপেরিমেন্ট একটা প্রমাণ, ঠিক আছে, আজকের এক্সপেরিমেন্ট একটা প্রমাণ যে আমরা কিন্তু হাতে কলমে হচ্ছে কি দেখাইছি, প্রবাবিলিটি দেখাইলাম যে প্রবাবিলিটি আসলে কাজ করে, আসলে প্রবাবিলিটি কাজ করে, ঠিক আছে। তো ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি, ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।